শূন্য, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ অঙ্কগুলির সাহায্যে ১০০০ অপেক্ষা ছোট ও ৫ দ্বারা বিভাজ্য যতগুলি সংখ্যা গঠন করা যায় তার সংখ্যা নির্ণয় করো। কোনো অঙ্ক একবারের বেশি থাকবে না। আচ্ছা, বলছে কি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 অঙ্কগুলোর সাহায্যে ১০০০ অপেক্ষা ছোট। ১০০০ অপেক্ষা ছোট মানে অবশ্যই ডিজিট গুলা কয়টা থাকবে বলতো? এখানে কয় ডিজিটের অঙ্ক থাকবে বলতো? ৩ ডিজিটের থাকবে। ১০০০ অপেক্ষা ছোট সর্বোচ্চ হতে পারবে 999। ওকে, ৯৯৯৯ হতে পারবে। আচ্ছা, তো ১০০০ অপেক্ষা ছোট এবং ৫ দ্বারা বিভাজ্য। ৫ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য অবশ্যই তাকে কি করতে হবে? সর্বশেষে ৫ থাকতে হবে। ক্লিয়ার? শূন্য থাকলেও হবে। শূন্য থাকলেও চলবে। আচ্ছা, হ্যাঁ। তাহলে কি করতে পারবো বলতো? শূন্য অথবা আমাদের কি থাকতে পারবো বলতো? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, তাহলে দেখো এখানে শূন্য থাকতে পারবে অথবা ৫ থাকতে পারবে। তাহলে এখন দেখো এখানে আমরা কয়টা গড় বসাতে পারি সর্বশেষে? শুরুতে মানে আচ্ছা, শুরুতে আমাদের শেষে আমাদের কয়টা বসানো যাবে বলো তো? 2টা, 0 আর 5। 2টা। এবং এখানে আমরা কি বসাতে পারবো? কয়টা বসাতে পারবো বলো তো? বাকি 8টা। আচ্ছা, এখানে 2টার মানে 10টার ভিতরে একটা, বাকি 2টা, 8টা বসাইতে পারবো না, বাকি 7টা বসাইতে পারবো, কারণ 9টা বসাতে শূন্য পারবো। বসানো যাবে না। দেখো 9টাই বসাতে পারবো, কারণ মাঝখানে তো এটা, তাই না? এখানে তুমি শূন্য অথবা 9টা। 5 বসাইলা, আর এখানে বাকি মাঝখানে তুমি এখানে শূন্য বসাইলে তোমার 5 বসাবে এখানে, বা মানে যাই কিছু বসাও, ঠিক আছে? মানে এখানে তুমি 9টার যে কোনো একটা, মানে এখানে তুমি একটা বসাবা, এই দুইটার যে কোনো একটা। এখানে এখানে 2টা অপশন আবার আছে। এখানে আবার হলো আপনার 9টা বসানো যাবে না, কারণ হলো এইখানে যে দেখেন বলছে যে অঙ্কগুলো আবার রিপিটেড যাতে একবারের বেশি যাতে না থাকে। ভাই ৮টা হবে না? 8টা হবে, 8টা। আচ্ছা, দেখো তার মানে সাপোজ আমরা এখানে কি বসাইলাম? শূন্য বসাইলাম। তাহলে এখানে আমাদের বাকি 9টার যে কোনো একটা বসাইলে সমস্যা আছে? না, বা ৯টাই হবে ভাইয়া, এখানে তো সংখ্যা হ্যাঁ, টোটাল ১০টা, হ্যাঁ, হ্যাঁ, এখানে আমরা যদি ৫ তাহলে বসাই, ৯টাই হবে। ঠিক আছে? এখানে যদি ৫ বসাই, হ্যাঁ, তাহলে আমাদের এখানে বাকি থাকে কয়টা? আর 9টা থাকে না? এই 9টার যে কোনো একটা বসাইতে পারবো, তাই না? শুধু এই ৫ বাদে। ওকে, তাহলে আমাদের এখানে 9টা অপশন আছে, মানে এখানে অপশন আছে 9টা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন রিপিট হওয়ার কোনো তারপরে দেখো এখানে আমরা কয়টা বসাইতে পারবো? দেখো অলরেডি এখানে একটা চলে গেছে, এখানে একটা চলে গেছে, 2টা। তাহলে আমাদের থাকবে কয়টা? 8টা। ৮টা। কিন্তু এখানে 7 বসাইতে হবে। আচ্ছা, 7 বসাইতে হবে। খুব সুন্দর কথা বলেছো। সাপোজ এখানে আমরা 8 বসাইলাম, ঠিক আছে? শূন্যটা মাঝখানে বসাইছি, তাহলে আর সমস্যা নেই। 8 বসাইতে সমস্যা আছে? মানে ধরে নাও যেখানে আমরা শূন্য বসাইছি বা এখানে শূন্য বসাইছি, সমস্যা আছে? তখন কিন্তু আমরা 8টায় বসাইতে পারবো। তার মানে মানে কেস 1 এ আমরা কি করতে পারি? 8, 9 এবং 2 কত হয় দেখো তো? 8 নং 72 এবং 2 ১৪৪। 44। এটা কেস 1, ঠিক আছে? এটা কেস 1। আচ্ছা, এন্ড কেস 2 তে যাই আমরা। এখানে কয়েকটা মানে আছে, হ্যাঁ, এগুলা তোমাকে দেখতে হবে। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বর অপশনে দেখো আমাদের কি বলছে? এখানে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করছি আমরা, ঠিক আছে? মাঝখানে এখানে শূন্য দিয়েছি বা এখানে শূন্য দিয়েছি, এই জন্য আমরা কিন্তু এটা ধরে নিয়েছি। আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি? এখন শুরুতে তোমার তো যদি 3 অঙ্কের সংখ্যা বসতে পারে মানে কি? মানে 1 হতে পারে, হতে পারে কিনা? সর্বোচ্চ হবে 3 অঙ্কের, সর্বনিম্ন 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাহলে আমরা 3 অঙ্কের সংখ্যা নিয়ে গঠন করলে এরকম হতে পারে, 144 ধরনের হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন 2 অঙ্কের নিয়ে আমরা 2 অঙ্কের ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো?
এখানে যে কোনো ধরো এখানে আমরা দুইটা বসাইতে পারবো, দুইটা অপশনই থাকবে, 0 অথবা 5। তাহলে এখানে থাকবে কয়টা? 9। ধরো এখানে আমরা 0 বসাইছি, ঠিক আছে? তাহলে এখানে 9, তাহলে আমাদের কত হলো বলো তো? 9 দোকানে 18, 9 into 2 18, ঠিক আছে? ক্লিয়ার? এখন সর্বোচ্চ 3 অঙ্কের, এখানে বলছে কিন্তু তোমার 2 অঙ্ক হলে সমস্যা নেই, 1 অঙ্ক হলেও সমস্যা নেই, আছে? সমস্যা নেই। আচ্ছা, মানে 3 অঙ্কই হবে এরকম না, সর্বোচ্চ 3 অঙ্কের। তারপরে এখন দেখো, এখন তোমাদের যে মনের কষ্টটা ছিল, কষ্টটা এখন সমাধান হবে। 0 অথবা 5 এখানে দুইটা বসাইলাম, এখানে তো 0 তো বসতে পারে কিনা? হুম, হ্যাঁ, জি ভাই, এখানে না, শূন্য এখানে বসতে পারে না তো, কারণ বসলে তো এক্ষেত্রে শূন্য বসলে তো ভাই মানে শূন্য শূন্য। মানে এক অঙ্কের এখানে 2 অঙ্কের না, আমরা এখন এক অঙ্কের করতেছি। এখানে দেখো, এখানে ধরো মনে করো এখানে তো আমরা 2 অঙ্কের নিয়ে নিলাম, ঠিক আছে? 3 অঙ্কেরটা নিয়েছি প্রথমে, পরে 2 অঙ্কের নিয়েছি। তো এখানে আমাদের যে কোনো দুইটা বসাইলাম, দুইটা 0 অথবা 5, ঠিক আছে? তো এখানে তো আর কিছু বসানোর দরকার নাই, কারণ আমরা এক অঙ্কের নিয়েছি। এটা হলো 3 অঙ্কের, এটা হলো 2 অঙ্কের, এটা হলো কি 1 অঙ্কের। তার মানে এখানে আমরা 1 অঙ্কের যদি নিই, একটাই দাগ দিই, তাহলে এখানে আমরা দুইটার যে কোনো একটা বসাই দিই। 0 বসাইলেও 5 দ্বারা ভাগ যাবে, হ্যাঁ। তারপরে 5 দ্বারা করলো, এখানে কিন্তু একটা ঝামেলা হলো, 0 বসাইলে কি 5 দ্বারা ভাগ যাবে? না। তাহলে তো এখানে তোমার 1 হওয়ার কথা, ঠিক আছে? শুধু 5 বসাইতে হবে, কারণ যখন 10 হবে তখনই একমাত্র হবে, তাই না? তো এখানে 1, তারপরে 1 হওয়া উচিত। হ্যাঁ, ওইখানে শূন্য বসালে কেন যাবে না? ও, ফার্স্টে শূন্য কথা বলতেছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি তোমার কিন্তু ফার্স্টে শূন্য, পরে তো আপনার আরো ডিজিট থাকতেছে না। সুযোগ নাই তো, ফার্স্টে আমি তো শূন্য হলো, পরে না, আমি ওয়ান তার হলো। নিচ্ছি না, আমি তার নিচ্ছি না। প্রথমে দেখো, এখানে বলছে 1000 অপেক্ষা ছোট 5 দ্বারা বিভাজ্য কতগুলো সংখ্যা, যতগুলো সংখ্যা গঠন করা যাবে তার নির্ণয় করো। হ্যাঁ, কোনো সংখ্যায় কোনো অঙ্ক একবারে বেশি থাকবে না। হ্যাঁ, কোনো সংখ্যায় কোনো অঙ্ক একবারে বেশি থাকবে না। আচ্ছা, আমি প্রথমে নিয়েছি কি, মানে 1000 অপেক্ষা ছোট, 1000 অপেক্ষা ছোট কিন্তু সর্বোচ্চ কোনটা বলতো? 999। আর সর্বনিম্ন কোনটা বলতো? 5। 5। ও, 5, তাই তো, জিরো নেওয়া যাবে না তাহলে। তাই না? তাহলে শূন্যকে তো 5 দ্বারা ভাগ যাবে না, যাবে? না না, তাহলে প্রথমে জিরো নেওয়া যাবে না। দেখো, একটা মজার ব্যাপার দেখো, শূন্যকে 5 দ্বারা ভাগ করলে যাবে, ঠিক আছে? এই জন্য এখানে 2 হবে, ঠিক আছে? শূন্যকে 5 দ্বারা ভাগ করো তো, যায় কিনা? 5ই হবে। 5টা আম, শূন্যকে 5 দ্বারা ভাগ করলে তো জিরো হবে। হ্যাঁ 5 করি হবে তো, কেন? 0 হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 5টা আমকে, হ্যাঁ, তুমি চির সংখ্যক মানুষের মধ্যে ভাগ করে দাও, তাহলে কত হবে? শূন্যকে 5 দ্বারা ভাগ করলে 0ই হবে। তো এইটাও একটা মান, ঠিক আছে? অতএব 2 হবে এখানে, ঠিক আছে? এই 164 অ্যান্সার। ক্লিয়ার? তারপরটাই যাও। The price of commodity X increase by 40 pice every year, while the price of commodity Y increases by 15 pice every year. If in 2004 the price of commodity X was the 4.20 rupee and that of Y was 6.30 rupee, in which year commodity X will cost 40 pice more than the commodity Y? ওকে, বলছে যে the price of commodity X increases by 40 পয়সা,
এভরি ইয়ার, মানে বলছে যে এক্স এর ক্ষেত্রে প্রতি সপ্তাহে 40 পয়সা করে বা 0.4 টাকা করে বাড়তে থাকে। ক্লিয়ার? আর বলছে ওয়াই এর ক্ষেত্রে বলছে 15 পয়সা বা 0.5 টাকা করে প্রতি ইয়ারে বাড়তে থাকে। ইয়ার মানে উইক না, এভরি ইয়ারে বাড়তে থাকে। ওকে, তাহলে হচ্ছে এভরি ইয়ার ইন ইফ 2004 2004 সালে 2004 সালে the price of commodity X was RS রুপি 4.2 টাকা। X এর দাম কত ছিল? 4.2 টাকা, ঠিক আছে, 4 টাকা 20 পয়সা। এবং Y এর ক্ষেত্রে আছে কত? 6.3 টাকা, ঠিক আছে। তো এখন Y এর ক্ষেত্রে বেড়েছে এভরি ইয়ার 15 পয়সা করে বা 1.5 টাকা করে, আর এর বেড়েছে কত? 0.4 টাকা করে। ক্লিয়ার? এখন বলছে ইন হুইচ ইয়ার commodity X will be cost 40 পয়সা more than the commodity Y। এখন এদের মধ্যে পার্থক্য কত বলো তো দেখি, এই দুইটার মধ্যে পার্থক্য কত? 2.1। মানে এখন দেখো 2004 এ তোমার Y এর দাম হলো X এর চেয়ে 2.1 টাকা বেশি। এখন বলছে কোন বছর, হ্যাঁ কোন বছর X এর দামই কি হয়ে যাবে? 40 পয়সা বেশি হয়ে যাবে, ঠিক আছে, 0.4 টাকা বা 40 পয়সা বেড়ে যাবে। কার চেয়ে? এই Y এর চেয়ে। ক্লিয়ার? এই তাহলে দেখো, আমরা যদি এখন একটা কাজ করি যেটা 2.1 টাকা, এখন আছে কত? 2.1 টাকা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। 2.1 টাকা, 2.1 টাকা, এর সঙ্গে তুমি কি করবা? 0.4 যোগ দাও, ঠিক আছে। তার মানে কি এইটা এবং এইটার কত পার্থক্য আছে? 2.1। যে এইটার যখন তোমার কি হবে 2.1 আর কি 2.5, তখন 2.5 হয়ে যাবে। মানে এটার দামটা, এটার পার্থক্য 2.5 হবে, ঠিক আছে। এক্স এবং ওয়াই এর পার্থক্য কত হবে? ওয়াই থেকে যখন এক্স এর মানটা 2.5 বেশি হবে, তখনই হ্যাঁ ওয়াই এর মানটা এক্স এর চেয়ে 0.4 কম হবে, বা এক্স এর মান ওয়াই এর চেয়ে 0.4 বেশি হবে। এই কথাটাই বলেছে। ক্লিয়ার? এখন দেখো আমরা যে কাজটা করবো, 0.25, দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কত বলো তো? এই যে দেখো 0.4 থেকে 0.15 যদি বাদ দিয়ে দিই তাহলে 0.25 হয় না? হ্যাঁ, এক বছরে প্রথম বছরে দেখো এর বাড়তেছে 0.4, এর বাড়তেছে 0.15। তার মানে দুইজনের মধ্যে পার্থক্য কত হচ্ছে বলো তো? 0.4 থেকে 0.5 0.25। তাহলে 0.25 হ্যাঁ বৃদ্ধি পাই, মানে এক্স এর বৃদ্ধি পাই এক বছরে। তাহলে 1 এর জন্য বাড়াই 1/0.25। আর কি এই যে 2.5 যে বের করলাম, 2.5 বৃদ্ধি পাবে 1/0.25 ইন্টু 2.5, ঠিক আছে, তাহলে 10 ইয়ার্স, ঠিক আছে। তাহলে কোন ইয়ার? ইন হুইচ ইয়ার? তাহলে 2004 এর সঙ্গে তোমরা 10 যোগ করো, 2014 হবে। দিস ইজ অ্যান্সার। কারো বুঝতে সমস্যা হলে বলো। আমাদের এটার রেকর্ড যেহেতু থাকবে, হ্যাঁ আমাদের যেহেতু থাকবে, এটা নিয়ে খুব বেশি মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ডেফিনেটলি আমরা কি এটা অলওয়েজ দেখতে পাবো। আমরা কি এটা কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমরা পরেরটায় চলেছি। এটি একটু পড়ো, দ্রুত পড়ো।
If you buy equal amounts of two types of chocolate at the rate of taka 1/4 and taka 1/6 respectively, and sell all of them at the rate of taka 1/5, what will be your profit or loss? এটা আমরা অলরেডি করেছি আগের ম্যাথ গুলোতে, এটা আমরা করবো, ঠিক আছে। তারপর যদি একটু করি, দেখো খুবই সহজ ম্যাথ। 1/4 আর 1/6, এটা হলো সিপি, এটাও সিপি, ঠিক আছে। আর এটা কি এসপি কত, এটা মানে সেল প্রাইস 1/5। এটা যদি লসাগু করি, 4, 6 এবং 5 লসাগু করি, তাহলে 60 60 60। তার মানে এটা দেখো 15, এটা কত 10, আর এটা কত 12, ঠিক আছে। এটা 60 লিখেছি, হ্যাঁ, প্রত্যেকটা 60 দ্বারা গুণ। তাহলে দেখ দুইটার কস্ট প্রাইস করো 25 টাকা, এখানে একটার দাম কত 12 টাকা, দুইটার দাম কত 2 দ্বারা গুণ 24 টাকা। তার মানে 25 টাকায় লস কত, 1 টাকা, 100 টাকায় লস কত, 4%। এটা অলরেডি আমরা কয়েকবার করেছি, হ্যাঁ। পরেরটাই চলে যাও, 83 নাম্বার। ভাইয়া এটাও করছি আগে, ছিল আর কি। আচ্ছা পড়ো, একবার পড়ো, আমরা 30 সেকেন্ডে করে দিচ্ছি। Safin has X eggs. He sells 12 of them at a profit of 10% and the rest of the eggs at a loss of 10%. He made neither profit nor a loss overall. Which one of the following equals X? ওকে, শাফিনের কাছে এক্সট্রা এগ রয়েছিল, সে 12টা কি করেছে, বিক্রি করেছে 10% প্রফিটে। গুড, তাহলে 10% প্রফিট করলো, প্রফিট। এবং সে কি করেছে আবার, বাকি যে ছিল, এই যে এক্সট্রা ছিল, এক্সট্রা থেকে 12টা বাদ দাও, বাকি এই যে ডিম গুলা ছিল, একে সে কি করেছে 10% লস করেছে নাকি, হ্যাঁ 10% লস করেছে। তাহলে x minus 12 into 10% 100, ঠিক আছে। তাহলে দেখো এটা এটা কেটে দাও, এটা এটা কেটে দাও, এটা এটা কেটে দাও, x সমান 24, দিস ইজ অ্যান্সার। এটা আমাদের আগের ম্যাথেই ছিল, এগুলা তোমরা দেখে নিবা, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আগের ম্যাথগুলো দেখে নিবা। 84 নাম্বার বলো। A A trader, trader হ্যাঁ, সূচনা পড়ো। a trader owes a merchant 10,028 taka due 1 year hence. The trader wants to settle the account after 3 months. If the rate of interest is 12% per annum, how much cash should he pay? বলছে যে একটা ট্রেডার, একটা ব্যবসায়ী, বুঝছো, ওইস এ মার্চেন্ট। ধরো আমি তোমার কাছে একটা বিজনেস করতে গেলাম, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই, তার কি করব, তোমার কাছে আমি ধার নিব, ধারে টাকা, মানে কিছু ধরো কাপড়ের বিজনেস শুরু করবো, ঠিক আছে, কাপড় কিনতে গেলাম, ঠিক আছে। আচ্ছা তুমি তো ডাক্তার, ঠিক আছে, তো তোমার কাছে আমি কিছু মেডিসিন কিনবো, ঠিক আছে, বা কিনবো আর কি। তুমি যা ডাক্তার মানে মেডিসিন বিক্রি করো না, ধরো তারপর ফ্রি টিরি দিতে বলতেছে, ঠিক আছে। তো তুমি বললা যে আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওষুধ নিয়ে যান, কিন্তু আমাকে কি করতে হবে, দি ট্রেডার ওয়ান্টস, তুমি চাইলা কি দি সেটেল অফ দ্য অ্যাকাউন্ট, হ্যাঁ, 3 month. If the rate of the interest is 12 per annum, how much cash should he pay? আচ্ছা বলছে যে পে নাও আর কি, যে একটা বিজনেস, হ্যাঁ, আমি করব, আমার কাছে কোনো টাকা নাই, তখন আমি কি করব, তোমার কাছে গেলাম, গিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে আমাকে একটু বাকি দেন, হ্যাঁ, বা বাকি দাও, তো পরে তোমাকে 1 বছর পর টাকা দিব। কিন্তু শর্ত দিলাম, তুমি বললা হ্যাঁ শর্ত দিলাম আমি আপনাকে দিতে পারি, তবে আমাকে 12% কি দিতে হবে, সুদ দিতে হবে, ঠিক আছে। তো আমি বললাম যে হ্যাঁ 12% আমি সুদ দিব, শর্ত হলো অ্যাকাউন্টের হিসাবটা শুরু করবা 3 মাস পর থেকে, ঠিক আছে, 3 মাস পর থেকে হিসাব। তুমি বলো আচ্ছা ঠিক আছে। তার মানে দেখো প্রতি 12 মাসে 12%, আমাদের সুবিধা যেহেতু এখানে 12 মাসে দেওয়া আছে, হ্যাঁ 12% দেওয়া আছে এবং 12 মাসের জন্য, ঠিক আছে। তো প্রতি মাসের জন্য কত পার্সেন্ট হয় তাহলে দেখো তো, 1% না, প্রতি মাসের জন্য 1% হয় না, 12 মাসের জন্য 12%, 1 মাসের জন্য 1%, তাহলে যেহেতু এখন 3 মাস পরে আমাদের অ্যাকাউন্ট সেটেল করছে, একবার আগে আমাকে 9% সুদ দিতে হবে, ঠিক আছে। তো এখন বলছে যে প্রেজেন্টে, এই প্রেজেন্টে তুমি যদি এখন ডিরেক্ট নগদ নিতা, মানে 1 বছর পর তোমার 10,028 টাকা দিতে হবে, কিন্তু তুমি যদি নগদ নিতা তাহলে তোমার কিন্তু এই 10% কি দিতে হচ্ছে না, আমাকে সুদ দিতে হতো না। তার মানে কি এখানে 9% সুদও রয়েছে, প্রফিট সহ রয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো, 109% অফ x ইকুয়াল টু কত, 10028। ক্লিয়ার ক্লিয়ার। তাহলে x সমান কত হয় বলো তো,
10028 ইন্টু 100/109, ঠিক আছে? তাহলে কত হয় করলে তোমরা দেখবা কত বের হয়? 9200। 9200 টাকা, ঠিক আছে? ক্যালকুলেশন করার মতো এবিলিটি সবসময় থাকতে হবে, চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যদি পরীক্ষায় গিয়ে তোমাদের সমস্যা হয় তখন তুমি ডিরেক্ট এইভাবে করবা, 109 দিয়ে তুমি 10028 কে ভাগ দিবা, ঠিক আছে? 100, ঠিক আছে, ভাগ দেওয়ার চেষ্টা করবা। যদি না হয় যেভাবে পারো, মানে এই যে বসে থাকবা না, এই দুটো গুণ করবা, গুণ করে ভাগ দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এভাবে করবা। আচ্ছা, তারপরটা চলে যাই আমরা। কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি তোমরা বলবা, হ্যাঁ আমরা এটা ডিসকাস করবো। হ্যাঁ, পড়ো, এটা পড়ো, 85 পড়ো, সারিয়ার পড়বা। A man purchased a cow for Taka 3000 and sold it same day for the 3600, allowing the buyer a credit of 2 years. If the rate of interest be 10% per annum, then the man has gain of আচ্ছা, ওকে, বলছে যে এ ম্যান পারচেসড এ কাউ, একটা গরু কিনলো একজন ব্যক্তি, হ্যাঁ, একটা কি করেছে, কাউ কিনেছে, গরু কিনেছে, হ্যাঁ। তো গরু কেনার পরে দেখলো যে হ্যাঁ 3000 টাকা দিয়ে একটা গরু কিনেছে, এবং সেই লোক কি করলো একই দিনে, ঠিক আছে, সোল্ড দি সেম ডে এট 3600 টাকা, 3600 টাকায় সে কি করে দিল, এটা বিক্রি করে দিল, অ্যালাউইং দি বায়ার্স, হ্যাঁ, এ ক্রেডিট অফ 2 ইয়ার্স, 2 বছরে কি দিবে, সুদ দিল, ঠিক আছে? ইফ দি রেট অফ দি ইন্টারেস্ট বি 10% পার এনাম, হ্যাঁ, তাহলে কি করতে হবে, তাকে 10% হারে সুদ দেয়, দেন দি মেন হ্যাজ অফ গেইন, তার মানে কি ওই লোকের গেইন কতটুকু হইলো, লস হলো নাকি গেইন হলো, এইটা। তাহলে খুবই সহজ, দেখো মনে করো এটা হলাম আমি, ঠিক আছে, মানে আমার নাম জুয়েল, হ্যাঁ, আর এটা হলো আতিক, আর এটা হলো কি আমাদের কুলসুম। হুম, ওকে। তাহলে দেখো আমি একটা কি করলাম, আতিকের কাছে বিক্রি করে দিলাম। আতিকের তো বিজনেসম্যান, সে বললো যে ভাই আমি একটু, আমার টাকা পয়সা নাই, আমাকে ধার দেন, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ তোমাকে ধার দিব, আমাকে 10% সুদ দিতে হবে, 2 বছর পরে তুমি আমাকে এই সম্পূর্ণ টাকা ফেরত দিবা। সে আবার কি করছে, আমি গরু বিক্রি করে দিচ্ছি 3000 টাকা দিয়ে, ঠিক আছে, সে 3000 টাকা দিয়ে কি করছে, গরুটা কিনে নিয়ে, হুম, সেগুলো গরু তো আমি পালবো না, কুলসুম বাপুকে দিয়ে দিই, ঠিক আছে, কুলসুমকে দিয়ে দিলাম 3600 টাকা দিয়ে। 2 বছর পরে আতিক কি করলো, আমাকে কি করবে, আমার 2 বছর সুদ দিতে হবে না? তাহলে দেখো 3000 টাকার জন্য প্রতি বছর সুদ আসে কত, 10%, 300 টাকা, তাই না? তাহলে প্রথম বছর দিলা 300 টাকা, পরের বছর 300 টাকা, তাহলে হলো কত বলো তো, 600 টাকা। তার মানে 2 বছর পর আতিককে আমাকে কি করতে হচ্ছে, 3600 প্লাস 600, 3000 প্লাস 600, 3600 টাকা দিতে হচ্ছে। তাহলে কি আতিকের লাভ হবে না, প্রফিট হবে না, এটাই ক্লিয়ার? তাহলে কি দেখো, বুঝতে পারছো এটা? বোঝো নাই? এই যে 3000 টাকায়, হ্যাঁ দেখো 3000 টাকা 10% কত, 300 না? ওকে, 300 টাকা। তারপর প্রথম বছরের জন্য আমাকে কি দিতে হবে, 300 টাকা সুদ দিতে হবে, পরের বছরের জন্য 300 টাকা দিতে হবে, তাহলে কত, 600 টাকা না? তুমি তো জিনিসটা কিনেছিলে কত দিয়ে, 3000 টাকা দিয়ে, যেহেতু তোমাকে 2 বছর পর তুমি আমাকে টাকা দিয়েছো, 600 টাকা সুদ দিয়েছো, তার মানে কি 3600 টাকা, কিন্তু তুমি কুলসুমের কাছে বিক্রিও করেছিলা 3600 টাকা দিয়ে, তোমার লাভ হবে না, প্রফিট হবে না, লস হবে না, ঠিক আছে? এইটা হলো। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, হ্যাঁ, যে মাঝখানে যে তোমার কাছে 3000 টাকা থাকলো 2 বছর, তো সেটা নিয়ে তুমি বিজনেস টিজনেস করে ইনকাম করতে পারো, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে? কিন্তু এমনি সেটা লাভ ক্ষতি কোনো কিছু হবে না। হ্যাঁ, তারপরে চল, 86 পড়ো। if the price of
sugar falls by 2.5%, a person can buy 9 kg more of sugar for 12,060 rupee than before. If the price had risen by 12.5%, how much sugar would he have bought for the same ওকে, sum? বলছে ইফ দি প্রাইস অফ সুগারস ফলস বাই 2.5%, দেখো যদি আগে থাকে 100 টাকা, এখন হবে কত? 97.5। ক্লিয়ার? অরিজিনাল প্রাইস আর কি প্রেজেন্ট প্রাইস। ক্লিয়ার? অরিজিনাল প্রাইস, প্রেজেন্ট প্রাইস। ওকে, এর যদি হয় 100 টাকা এবং প্রেজেন্ট প্রাইস কত হবে? 97.5 টাকা। ক্লিয়ার? 1 টাকা হলে আর যদি 1260 টাকা হয় বর্তমানে, বলতো? $97.5 ইন্টু 1260/100, ঠিক আছে? তাহলে কত হয়? 1228.5। এটা ক্যালকুলেশন তো অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, দেখো এটাকে আমরা আরো অন্যভাবে করতে পারি, এইরকম ভাবে ক্যালকুলেশন না করে আমরা কিন্তু এট দি বিগিনিং যেহেতু বলেছে যে 2.5% বেড়েছে, হ্যাঁ, সে এই কারণে সে কি করতে পারতেছে, ফলস করেছে, হ্যাঁ, এন্ড 9 কেজি মোর দেন অফ সুগার 1260 টাকা দেন বিফোর, ঠিক আছে? তো 1260 টাকায় আগের চেয়ে কি 9 কেজি বেশি কিনতে যাচ্ছে, তাহলে কি এখন প্রাইসটা কত আসলে এখানে কত বলতো? তাহলে 97.5% অফ এক্স ইকুয়াল টু 1260, এরকম কিছু না? এটা কি বললা, কি বললা একটু বলাবা? না, মানে ওই যে মানে এক লাইনে আনতে চাচ্ছি আর কি, আচ্ছা, এইভাবে কিভাবে নিয়ে আসবা হবে। সব। দেখো 100তে আগে দাম ছিল 100 টাকা, এখন দাম কত কত হয়েছে? 97.5 টাকা, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখন 1260 টাকা শেষ। এইটাই কিন্তু আমরা এত কিছু লেখার দরকার নেই, আছে? তোমরা তো এখন ম্যাচিউরড হয়ে গেছো, তোমরা যখন ক্লাস 8 এ পড়তো তখন তো এইভাবে লিখছে, আমরা লিখতা, হ্যাঁ, কিন্তু তোমাদের এখন তো এটা শেখানো হয়েছে যে 100 থেকে আমাদের কত কমেছে, আগের ছিল 100 টাকা, এখন হয়েছে কত? 97.5 টাকা, যেহেতু 2.5 টাকা রিডাকশন হয়েছে, তাহলে 1260 টাকা হলে কত হবে? তাহলে কি এটা পরিমাণ কমে যাবে। তাহলে আমরা এখানে কি করব বলো তো? এটা আমরা মাল্টিপল ওয়েতে করতে পারি, যদি আমরা হিসাবের কথা বলতেছি, তাই না? হিসাব তো অবশ্যই তোমাদের এটা জানতে হবে। তারপরে দেখো 10, এটা করে দিলা, তাহলে এটা কেটে দিলা, ঠিক আছে? এটা কেটে দাও, এটা কেটে দাও। তাহলে এটা 4, 36, 39, দেখছো কত দ্রুত কেটে দিলাম? 4 নং 36, 36 25-এ 900, হ্যাঁ, আর হলো 3 25 বাড়াই দাও, তাহলে কি 975 হয়ে যাবে, তাহলে 39। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এটা 2 আর এখানে 6 3 63। ক্লিয়ার? তো এখন এইটুকু তো আশা করি করতে পারবো, কোনো সমস্যা হবে না। 39 ইন্টু 63 আর কত 2, তাহলে এইটুকু করতে হবে, কিছু করার নেই। 1200, হ্যাঁ, পরীক্ষায় গিয়ে বসে থাকা যাবে না, মানে লিখতে থাকবা, হিসাব করতে থাকবা। 1228 টাকা, তার মানে দেখো অ্যাকচুয়াল প্রাইস এখন আগে ছিল 1260 টাকা যা পাওয়া যেত, হ্যাঁ, এখন হ্যাঁ, এটা হলো আপনার আরেকভাবে করা যেত। আচ্ছা আমরা এটা একটু করে ফেলি, তারপর তুমি ওটা দেখাও আমাদের, আমরা ওটা প্রয়োজনে ফলো করবো, হ্যাঁ? ওকে, তাহলে 1260 থেকে আমরা 1228.5 বাদ দিলে কত হয় বলো তো? 31.5। 31.5। একে আসলে এই 31.5 টাকা কি পাওয়া যাচ্ছে 9 কেজি, তাহলে ভাগ 9, 31.5, এই 31.5 টাকায় তো আমরা 9 কেজি পাচ্ছি, তাহলে প্রতি কেজি দাম কত বলো তো? 3.5
5 টাকা। ক্লিয়ার? হুম। এবার আমি বলবো। আচ্ছা, এটা শেষ হয়নি আমাদের এখনো, এটা হোল্ড সেকেন্ড কাইন্ডলি। 3.5 টাকা। এখন বলছে হাউ মাচ সুগার উড হি হ্যাভ বট ফর দি সেম সাম। ঠিক আছে, সে আসলে কতটুকু সুগার কিনতে পারতো। ঠিক আছে, তাহলে আমরা 1228.5 কে যদি 3.5 দ্বারা ভাগ দিয়ে দিই তাহলে কত হয়? তাহলে আমাদের এটা উঠাই দাও, এটা উঠাই দাও, যেহেতু সমান আছে। হ্যাঁ, তাহলে কত হয়? 351। 351, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, হ্যাঁ বলো এখন। হ্যাঁ আতিক, কাইন্ডলি শেয়ার ইউর অ্যাপ্রোচ। এখানে দেখেন বলছে যে হলো 25% ফল করছে। ওই 2.5% ফল করার ফলেই সে হইলো কিন্তু হইলো আপনার 9 কেজি মোর কিনতে পারছে। হ্যাঁ, তো আমি হলো এখন হলো দেখেন 1260 এর 2.5% কত হয়? 31.5 হয়। দেখেন তাই তো মনে হয়, দেখি হ্যাঁ হ্যাঁ, টুকরে তো হওয়ার 31.5, কথা। হ্যাঁ 31.5। হ্যাঁ, তারপরে বলো। তাহলে এইটা হলো আপনার এখন 9 কেজির জন্য। এখন আর আমি 1 কেজির জন্য করব। 3.5। তাহলে এখন কি বলছে দেখেন, ওই হিসাবে আপনার হিসাব করলে আর কি হবে আর কি। এটাই হলো তোমার বেসিক। তোমার অ্যাপ্রোচটা খুবই সুন্দর ছিল। হ্যাঁ, আরেকটু বাকি আছে। তাহলে কি করবো দেখো, আমাদের কি করতে হবে? 31.5। ঠিক আছে, তাহলে আমরা 1260, তোমার এটা আমি অ্যাকসেপ্ট করলাম। খুবই মানে কি বলবো, খুবই সুন্দর একটা নিয়ম বলেছো। বা আমাদের তো এটা এভাবেই করা উচিত ছিল। 31.5 বাদ দিয়ে দাও, তাহলে 1228.5। ঠিক আছে, 1228.5 3.5 দ্বারা ভাগ করো, তাহলে আমাদের কত? 351। দেখো আমাদের হিসাবটা আরো কত সহজ হয়ে গেল। যে দেখো, আমি অন্যভাবে চিন্তা করেছিলাম, বা এইভাবে চিন্তা করে নি আর কি। তাহলে দেখো 1260 টাকায় আসলে কত? 2.5%, 2/5 বাই, আমাদের একটা হিসাব করতে হলো না, বুঝছো? তাহলে এখানে 31.5 আসলো। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রাইস আসলে কত দেখো তো? 1260 থেকে যদি 31.5 বাদ দিয়ে দিই তাহলে কত এটা হয়? 28.5 এটা। 28.5। 31 কে 31, মানে এই 31.5 কে 9 কেজির দাম, 3.5 1 কেজির দাম। তাহলে এখানে 3.5 দ্বারা ভাগ করলে কত হয়? 351। দিস ইজ দ্য অ্যান্সার। পরটাই চক। গ্রেট, থ্যাঙ্কস আতিক। ভাইয়া লাস্টে তো বলছিল না, ইফ দ্য প্রাইস হ্যাড রাইজেন বাই 12.5%, তাহলে হচ্ছে সুগার কতটুকু হবে বট করতে হবে। তাহলে ম্যাথ আর একটু আছে না? ও আচ্ছা, সরি। এটা আমিও খেয়াল করিনি। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এটা তো, এটা তো কোনো সমস্যা না। 12.5% অফ এক্স ইকুয়াল 351। তাও তুমি কি করবা? হ্যাঁ, 112.5% অফ এক্স ইকুয়াল টু 351। 351, তাহলে এক্স এর মান আসবে হচ্ছে 312। কত আসে? কত 312। হবে দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, আপনার? গ্রেট। তারপরে যাও 87। What is the third term in a sequence of numbers that leave remainders of 1, 2, and 3 when divided by 2, 3, and 4 respectively? Okay, what is the third term in a sequence of number that leaves remainder 1, 2, and 3 and divided by 2, 3, and 4 respectively? থার্ড টার্মটা কি হবে? ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি করি যে 2, 3, 4 এর এলসিএম করি। 2, 3, 4 এর এলসিএম কত বলো তো? 12। 12। 2, 12. 3, হ্যাঁ, এখন বলছে যে the difference between the divisor of remainder for one each set, হ্যাঁ, required number will be the, কি ফরম্যাট কি হবে বলো তো? 12 and minus 1। থার্ড টার্ম কথা বলছে না? থার্ড টার্ম বলে কি, এখান থেকে 12 ইন্টু 3 মাইনাস 1, 11 হবে। ফোর্থ টার্ম বললে কি, 12 ইন্টু এন এর মানটা 4 বসাও, মাইনাস 1, এখানে তো 35 হবে, তাই না? 48 মাইনাস 1,
47 মানে বুঝতে পারছো হোয়াট ইজ দ্য থার্ড সিকোয়েন্স অফ এ নাম্বার অফ দ্যাট লিভস রিমাইন্ডার 1 2 3 ঠিক আছে 1 2 3 when divided by 2 3 4 respectively ভাই এইটা কিভাবে করলেন 12n-1 এটা কি জন্য ভাই? আচ্ছা বলছে হোয়াট ইজ দ্য থার্ড টার্ম ইন এ সিকোয়েন্স অফ নাম্বার দ্যাট লিভস এ রিমাইন্ডার 1 2 3 when তাদের কি থাকবে 1 2 3 ডিভাইডেড থাকবে তাহলে কি 2 3 4 এর যদি এলসিএম করি ঠিক আছে তাহলে 12 এখন আমাদের কি থার্ড টার্ম বলছে ঠিক আছে এখন থার্ড টার্মের হচ্ছে যে থার্ড টার্ম বলছে এই জন্য কি আমরা ধরেছি যে এখন 12 থেকে যদি আমরা দেখো 1 বাদ দেই ঠিক আছে তাহলে আমাদের 11 হবে না জি মানে 12n - 1 and 12n এর মান যদি 1 বসাই তাহলে আমাদের কত হবে বলো তো 11 হবে না জি ভাই 11 হবে। এটা তাহলে ফার্স্ট টার্ম এবং রিমাইন্ডার থাকলো 1 আর যদি তুমি চাও যে হ্যাঁ রিমাইন্ডার তোমার 2 থাকতে হবে তখন কি করতে হবে বলো তো 12 থেকে 2 বাদ দিতে হবে তাহলে 12 ইনটু 2 10 যদি তুমি চাও না রিমাইন্ডার তোমার 3 থাকতে হবে তখন তুমি কি করবা 12 ইনটু 1 মাইনাস 3 9 ঠিক আছে তারপর তুমি চাচ্ছ যে না আমি মানে এটা তো ফার্স্ট টার্ম বলছি সব থার্ড টার্মের ক্ষেত্রে বলতেছে 12n - 1 12 ইনটু 3 - 1 তাহলে তোমার 11 থাকলো আর যদি তুমি যে না চাও যে তুমি রিমাইন্ডার 2 চাও তাহলে কি 12 ইনটু 3 - 2 তাহলে 10 এভাবে আর কি 36 - 2 34 এই কন্ডিশন দিয়ে তুমি সবগুলা বের করতে পারো ক্লিয়ার জি ভাই। মানে এই কন্ডিশনটা কিভাবে আসলো মানে এটা আমি বুঝছি না মানে আচ্ছা 12n-1 আমি তো আসলে n আসলে নাও দিতে পারতাম তোমাদের মনে হয় n ই সমস্যা করতেছে n দেওয়া বাদ দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা জি ভাই এখানে 12 2 3 4 এর এলসিএম কত 12 না 12 হুম আচ্ছা what is the third term in a sequence of number ঠিক আছে that leaves remainder what is the third term in a sequence of a number that leaves remainder of 1 2 3 4 when divided by কি তোমার কি থাকে 2 3 4 রেসপেক্টিভলি আচ্ছা এখানে ভাইয়া এন এন কে পজিটিভ ইন্টিজার ধরতে হবে না? মনে হয় এনটা তো মনে হয় পজিটিভ ইন্টিজার। হ্যাঁ সেটা তো অবশ্যই এনশো পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার বলতে পারো হ্যাঁ পজিটিভ ইন্টিজার মানে ন্যাচারাল নাম্বার হ্যাঁ এন এর মানটা তাহলে আমরা 1 2 3 এভাবে বসাই তো বের করতে পারবো। এখানে 2 3 4 এর এলসিএম কত 12 আচ্ছা এখন আমরা যদি term of number that leaves what is the third term in a sequence of number that leaves remainder 1 2 3 4 remainder 2 3 and 4 respectively আচ্ছা দেখো তো দেখি আমরা যদি এভাবে লিখি যে x plus 1 ঠিক আছে x plus 1 সমান কি লিখবো
x plus 1 সমান সমান 2, 12 এর। সরি 2 12 স্যার 2 বলছি 12। এখন দেখো তাহলে x সমান কত 12 n মাইনাস 1, ঠিক আছে। 12 এ n এর মান কত ধরবো বলো তো? n এর মান ভাইয়া এটা হলো আপনার যে কোনো সংখ্যা রাখতে পারবেন, মানে পজিটিভ ইন্টিজার। এখন থার্ড বলছে তাই না, হোয়াট ইজ দি থার্ড টার্ম ইন এ সিকোয়েন্স অফ নাম্বার দ্যাট লিভস, তাহলে x প্লাস 1 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, n দ্বারা ভাগ করি তাহলে নিতে হবে তাই না। তাহলে কি এখানে আমরা যদি থার্ড নেই তাহলে মাইনাস 1, 36 মাইনাস 1 35। আবার x প্লাস যদি আমরা 2 দ্বারা ডিভাইজিবল করতে পারি, x প্লাস 2 সমান 12 n, তখন আমরা কি করবো বলো তো, x প্লাস 2 12 ইন্টু থার্ড নাম্বারটা বলতেছে, হ্যাঁ তাহলে 3, তাহলে x 36 মাইনাস 2 34। ঠিক আমরা যদি 4 দ্বারা রেসপেক্টিভলি করতে পারি x প্লাস 4 12 n, মানে এটা সমান এটা, যদি তাহলে অবশ্যই এটা কি n দ্বারা বিভাজ্য হবে এটা। এইটা করলে তো আপনার রিমাইন্ডার 2 থাকছে না। আপনার হলো যেমন 3 কে যদি আমি হলো ভাগ করি তাহলে কত হচ্ছে আপনার 36, তা সরি 36 আর 33, তাহলে তো রিমাইন্ডার 1 থাকছে আর কি। আচ্ছা এখানে আমরা শুরুতেই কি করেছি দেখো তো, শুরুতেই x প্লাস রিমাইন্ডার যখন 1 থাকবে এই জিনিসটা বুঝো, ঠিক আছে। What is the third term in a sequence of that leaves remainder 1 2 3 4 when divided by কি এত। তাহলে দেখো x plus 1 যদি আমরা অলরেডি x plus 1 নিয়ে নিলাম, ঠিক আছে, আর 12 এন দিলাম এখানে, তাহলে x plus 1 যদি, তাহলে x এর মানটা কত আসে দেখো তো 35। এখন তোমার কথা কোশ্চেনটা কি, যে 35 কে আমরা 12 দ্বারা ভাগ করব নাকি? হুম 12 না ভাই, আপনার হলো এই x প্লাস 1 12, তাহলে এই যে ভাগ করতে হবে 2 দ্বারা ভাগ করে, যদি হলো 1 যদি আমার রিমাইন্ডার থাকে তাহলে তো, যেমন এটা যেমন 1 রিমাইন্ডার থাকছে, যে 34 হচ্ছে রিমাইন্ডার কিন্তু 1 থাকছে, এটা মিলছে হ্যাঁ। আচ্ছা, এখন দ্বিতীয় ক্ষেত্রে মানে এরপর 3 এর ক্ষেত্রে 2 রিমাইন্ডার থাকবে, গুড, তাহলে 35, ও হ্যাঁ সরি হ্যাঁ মিলছে ভাই। তাহলে 3 এর ক্ষেত্রে 35 কে যদি আমি ইয়ে করি তাহলে x প্লাস 2 হবে না তো, ওইটাও ভাই x প্লাস 1 ই হবে না। আচ্ছা x প্লাস এখানে 2 দেই আমরা, হ্যাঁ x প্লাস 2 দেন 2 দেই। আচ্ছা 35 কে যদি তুমি এটা কত দ্বারা করছো 1 দ্বারা, 35 কে তুমি 35 কে 3 দ্বারা ভাগ করো তো দেখি কি হয়। তাহলে ভাই ঠিক আছে 2 রিমাইন্ডার থাকবে, আচ্ছা তাহলে ঠিক আছে। 35 কে 4 দ্বারা ভাগ করো দেখি। 35 কে 4 দ্বারা, তাহলে তো আপনার 3 রিমাইন্ডার থাকবে, ঠিক আছে 4 আসতে 32 আর 3, হ্যাঁ এবার ঠিক আছে, তাহলে x প্লাস 1, হ্যাঁ এবার বুঝছি ভাই। x প্লাস 1, আচ্ছা 12, ওকে। তারপরটা চলে যাও 89 87 88 যাও। Someone goes to a shop with taka 10,000 to buy exactly 100 animals. He finds that cow are sold at 1,000, horse at 300, and chicken at 50. How much chicken should he buy to meet his target of 100 animals? ওকে, বলেছে শাওন গোস টু শপ উইথ 1000 টাকা, 1000 টাকা নিয়ে গেল, হ্যাঁ যাওয়ার পরে গেল বাই এক্স্যাক্টলি 100 অ্যানিমেলস, সে কি করলো, সে 1000 অ্যানিমেল কিনেছে। এর মধ্যে বলছে হি ফাইন্ডস দ্যাট দি কাউ আর সোল্ড এট 1000 টাকা, সে গরু কিনেছে 1000 টাকা করে, এবং হর্সেস কিনেছে 300 টাকা দিয়ে। কাউ কিনেছে কত 1000 টাকা দিয়ে, হর্স কিনেছে কত 300 টাকা দিয়ে, আর মুরগি কিনেছে কয় টাকা দিয়ে 50 টাকা করে।
ওকে, মুরগির দাম এত কম। আচ্ছা, তাহলে পোল্ট্রি মুরগি হতে পারে, তাও বাচ্চা মুরগি। ঠিক আছে, দেখো তাহলে কাউ কিনেছে 1,000 টাকায়, মুরগি কিনেছে, হর্স কিনেছে 300 টাকায়, হ্যান কিনেছে 50 টাকায়। ওকে, হাউ মেনি চিকেন্স শুড হি বাই টু মিট হিজ টার্গেট অফ 100 এনিমেলস? দেখেন 100 এনিমেল কে সে যদি মিট করতে চায়, ঠিক আছে, তাকে কতগুলা মুরগি কিনতে হবে। এটা খুবই একটা ভাইটাল ম্যাথমেটিক্স। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি বলো? তাহলে দেখো আমরা একটা কাজ করি, যে কি করেছে সে, তার কাছে টাকা ছিল 10,000, 1,000 না 10,000, ঠিক আছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ঠিক আছে। এক সংখ্যক কি কাউ, ওয়াই সংখ্যক হর্স এবং জেড সংখ্যক কি হ্যান, ঠিক আছে। কিনেছে কত টাকা দিয়ে, মানে টোটাল সংখ্যা হলো 100টা। ক্লিয়ার? টোটাল সংখ্যাটা 100টা। এখন এই তোমার আমাদের জেড এর পরিমাণ জানতে চেয়েছে, যে কয়টা জেড কিনতে পারবে। ঠিক আছে, তাহলে সমীকরণ আমরা এটা একটা লিখলাম, একটা নাম্বার সমীকরণ লিখলাম। তাহলে দেখো গরুর দাম কত, 1,000 টাকা। তাহলে এক সংখ্যক কিনেছে না, তাহলে 1000x। আর ঘোড়ার দাম কত, 300, ওয়াইটি ঘোড়া কিনেছে, তা 300 ওয়াই টাকা ব্যয় হয়েছে। আর মুরগি কিনেছে এতগুলা, ঠিক আছে। পঞ্চাশ জেড, সরি 50 জেড, তাই না? দেখো তো এটা চেষ্ট 50 জেড। তাহলে একে আমরা সিম্পলিফাই করলে শূন্য কিছু কেটে দিই, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে দিলাম, তাহলে আরো 5 দ্বারা ভাগ করা যায়, তাই না? 20x 6x প্লাস জেড সমান 200। এইটুকু কি আমার বুঝতে, এইটুকু আমাদের কোনো কনফিউশন আছে? এখন আমরা যদি জেড এর মানটা, ঠিক আছে, এখানে বসাই দিই, কোনো সমস্যা আছে বলো তো? সমস্যা নেই। তাহলে 20x প্লাস 6 y প্লাস 100 মাইনাস x মাইনাস y সমান 200, ঠিক আছে। তাহলে দেখো 20x থেকে তুমি x বাদ দিয়ে দাও, 19x, 6 থেকে y বাদ দাও, 5y, তাহলে আমরা এখানে এই সমীকরণ না দিয়ে এখানে 2 নং সমীকরণ বা 3 নং সমীকরণ দিয়ে দিই, সমস্যা নাই। উনিশ। ওকে, এখন দেখো আমরা এখানে কি আছে,
ওয়াইটা কি বলো তো এখানে? গোড়া। এই ওয়াই সমান যদি আমরা 1 ধরি, ঠিক আছে, একটা সমীকরণ বের করলাম। আমরা ছোটবেলায় আমরা কি যেটা প্রতিস্থাপন কি যেটা করতাম না, একটা এই যে লেখচিত্র আঁকার জন্য একটা মান বের করে এক্স এর মান বের করে ওয়াই এক্স এর মান ধরে ওয়াই এর মান ধরে এক্স এর মান বের করতাম না, ঠিক এইভাবে দেখো। তো ওয়াই এর মান যদি 1 হয় তাহলে এক্স এর মান কত হবে বলো তো? তাহলে ওয়াই এর মান যদি আমরা এখানে 1 ধরি, ঠিক আছে, তাহলে 100 মাইনাস 5 5 5 হবে। 5। তাহলে দেখো এখানে গরু কিনতে হবে তাহলে কয়টা? 5টা। গোড়া কিনতে হবে একটা, তাহলে 100 থেকে 6 বাদ দিয়ে দাও, 94। 19টা হ্যান্ড কিনতে হবে। ক্লিয়ার? 94টা মুরগি কিনতে হবে। হুম। খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। হ্যাঁ, এইটা রিয়েল লাইফ এক্সামে মাঝে মাঝে আমি দেখেছিলাম, ওই জার্নালে আসছিল এটা, তখন আমি নিজেই এটা নিয়ে ব্যাপারটাকে খেয়ে পড়েছিলাম, বুঝছো, যে এটা কিভাবে করব, যেহেতু টাইম ভেরি লিমিটেড ছিল। যে কোনো একটা ধরে নিতে হবে নাকি ভাই? 1 ধরে নিব যে কোনো একটা। হ্যাঁ হ্যাঁ, কনভেনশনাল ওয়েতেই করবা, হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। হ্যাঁ, এরকম একটা সমীকরণ বের করে নেবা। এখন যদি তুমি ধরো এখানে ধরো ওয়াই এর মান 2 ধরো, সাপোজ ওয়াই এর মান যদি আমরা ভাইয়া এখানে 6টা বুঝলাম না। 6টা বুঝলাম না। আচ্ছা, আমাদের কি বলছে, কোশ্চেনটা কি বলেছে বলো তো? হাউ মেনি চিকেন শুড হি বাই টু মিট হিজ টার্গেট অফ 100 এনিমেলস? হাউ মেনি, কতগুলা মুরগির বাচ্চা কিনতে হবে? 100টা এনিমেল, তার মধ্যে আপনার হলো কি বলে, একটা হলো আপনি ধরছেন কি হর্স, ঘোড়া ধরছেন একটা, আর হইলো মানে কি বলে গরু ধরছেন 5টা, তাহলে গরু আর হর্স মিলে তো এরা এনিমেল নাকি? তাহলে এই কয়টা এনিমেল হলো? 6টা এনিমেল। তাহলে 100টার থেকে 6টা এনিমেল বাদ দিলে কয়টা এনিমেল থাকবে? ওই যে 94টা। তার মানে 94টা কি, এটা পুরাটাই হলো আপনার মুরগি হইতে হবে। হ্যাঁ, 94টাই আমাদের কি হতে হবে? মুরগি হতে হবে। আচ্ছা, এখানে যদি ওয়াই এর মান আমরা 2 ধরি, সাপোজ আমরা গোড়ার মান ধরলাম 2, হ্যাঁ, তাহলে দেখো এক্স মাইনাস 100 মাইনাস 10 বাই 19, তাহলে কত হয় দেখো তো? 90। এটা হবে না, এটা ফ্র্যাকশন হয়ে যায়, 90 হয়। এন্ড গরু তো আর ফ্র্যাকশন হয় না, হুম। ওই গরু তো আর ফ্র্যাকশন একটাই হতে। ভাই পারফেক্ট আর কি। হ্যাঁ, আর অন্য আসতে পারে, কোনো সমস্যা না, আসতে পারে যদি ফ্র্যাকশন না হয়। তাহলে 100 মাইনাস আমরা ধরলাম ওয়াই এর মান ধরলাম 3, তাহলে এক্স এর মান কত আসে? তাহলে 15, তাহলে তোমার এখানে 19, তাহলে দেখো 85 বাই 19, ঠিক আছে, 85 বাই 19, 17। তার মানে এটাও কিন্তু হয়, দেখছো আতিক? তার মানে তোমার ওয়াই যদি হয় 3, ওয়াই যদি আচ্ছা 3 ভাই, হয়, 85 বাই 19, হ্যাঁ 85 বাই 19 তো আপনার 4 পয়েন্ট সামথিং আসে। 4 পয়েন্ট সামথিং আছে, 85 বা হ্যাঁ, আচ্ছা, তাহলে তো হবে না, মানে গরু তো ফ্র্যাকশন হবে না, ওই জন্য একটাই হবে, ঠিক আছে, তারা ম্যাথটা ভাবে ডিজাইন করেছে। আচ্ছা, নিচে 17 হইলে হয়তো, ঠিক আছে, 85 বাই 17, আমি 17 ভাইবে 5 ধরতেছি, ঠিক আছে, ওকে। আর এখানে যদি গুড়া হয় কত? একটা, তাহলে এক্স এর ওয়াই হলো যদি ওয়াই সমান যদি ওয়াই সমান যদি 1 হয়, তাহলে x সমান কত হবে? 5, ঠিক আছে, তাহলে 1 প্লাস 5 এটা হলো কি গোড়া এবং গরু, তার মানে 6, তাহলে 100 থেকে 6 বাদ দিয়ে দাও, 94। দিস ইজ দ্য অ্যান্সার, যে হরে মানে চিকেনস এর সংখ্যা হবে 94। তারপরে যাও 89 এ যাও। Peter gave 1/4 of the amount he had to Michael. Michael, in turn, gave half of what he received from Peter to Sam. If the difference between the remaining amount with Peter and the amount received by Sam is 500, how much money did Michael receive from Peter? বলছে পেটার গেভ 1/4 of his amount of his head to মাইকেল, মানে মাইকেলকে পেটারের যা টাকা ছিল তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিছে।
ঠিক আছে? তারপর মাইকেল কি করলো, যে টাকা পাইলো তার অর্ধেক দিয়ে দিল স্যামকে। ঠিক আছে, পেটার থেকে যা পেয়েছিল তার অর্ধেক স্যামকে দিয়ে দিছে। If the difference between the remaining about the Peter and the amount received by Sam is 500 টাকা। পেটার এবং কি স্যামের যদি টাকা পার্থক্য 500 টাকা হয়, how much money did Michael receive from the পেটার? দেখো, পেটার, মাইকেল এবং স্যাম। সাপোজ পেটারের কাছে ছিল 200 টাকা, ঠিক আছে, বা 400 টাকা থাকতে পারে, ঠিক আছে, আমার ম্যাথের সুবিধার জন্য। তাহলে পেটার কি করলো, 50% 1/4 দিয়ে দিচ্ছে, তাই না? তাহলে 1/4 দিলে 50 টাকা মাইকেলকে দিয়েছে। মাইকেল আবার এর অর্ধেক দিয়ে দিছে, যে টাকা পাইলো পেটারের কাছে সে অর্ধেক। মানে বাংলাদেশের রাজনীতি যেটা, বুঝো না? মনে করো সংসদ থেকে 2200 টাকা দিল যে গরিব মানুষকে দিয়ে দিও, বুঝছো? তো এখন সংসদ সদস্য 200 টাকা পাইলো, সে কি করলো, 4 ভাগ এর 3 ভাগ নিজে রেখে 1 ভাগ দিয়ে দিল মাইকেলকে। তো মাইকেল কি করলো, চেয়ারম্যানকে দিল, মনে হয় অথবা এমপিকে দিয়ে দিল, চেয়ারম্যানকে দিয়ে দিল। চেয়ারম্যান কি করবে এবার, 50% খায় 25% সাধারণ জনগণের মধ্যে ভাগ করে দিল, বা মেম্বারকে দিল। মেম্বার আবার বুঝই তো, আরো কমাই টমাই দিল। যাই হোক, এইটুকু আমাদের দরকার। আচ্ছা, তাহলে দেখো এই দুইটার মধ্যে পার্থক্য কত? 175। এখন দেখো, এইখানে হলো সবচেয়ে বড় ঝামেলাটা। তো এই যে তোমার পেটার যে একে তোমাকে দিয়ে দিল, মাইকেলকে দিয়ে দিল, তাহলে তার কত হবে, 150 টাকা হয়ে যাবে না? এট দি বিগিনিং তো পেটারে ছিল কত, 200 টাকা। এখন যখন পেটার তার নিজের 200 টাকা থেকে একে 50 টাকা দিয়ে দিবে, তাহলে তার পেটারের কাছে কত থাকবে, 150 টাকা। 150 টাকা। আর এর থাকবে বলছে সে দিয়ে দিল, এরকম। ঠিক আছে, তার মানে এরও কিন্তু ফাইনালি কত থাকবে, মাইকেলের কিন্তু তোমার থাকবে মাইকেল 25 টাকা, তাই না? তার মানে ঘটনাটা হলো, আমরা এখানে এটা মিশাই দিই, আসলে ঘটনাটা হলো এরকম। এখন এই যে প্যাটারের যদি 200 টাকা থেকে এট দি বিগিনিং ছিল, এগুলা এখন কি হয়েছে, প্যাটার 50 টাকা দিয়ে দিয়েছে, 150 25 25, ঠিক আছে? তাহলে এখন বলছে এই দুইটার পার্থক্য কত হয় বলো তো? 125। 125। এটা তো আমরা ধরেছি হাইপোথেটিক্যাল, মানে একটা অনুপাত ধরেছি। অ্যাকচুয়াল বলছে যে প্যাটার এবং সেমের পার্থক্য কত, 500 টাকা। তাহলে দেখো 125 টাকা পার্থক্য হয় how did Michael receive from Peter? How did কি বলছে বলো তো? মাইকেল রিসিভ ফ্রম পিটার, মানে পিটারের থেকে কত টাকা সে পাইছিল। পেয়েছিল। আচ্ছা, 125 টাকা পার্থক্য হল মাইকেল পাই, মাইকেল পাই 50 টাকা, তাই না? আর 50 টাকা পাইছিল, পরে দিয়ে দিছিল, ঠিক আছে? আমরা এটা কেন করলাম, এই 125 বের করার জন্য, বুঝছো? এই 25 বের করলাম। কিন্তু এট দি বিগিনিং আমাদের এখন সেমের কথা তো এখানে নাই, আছে তো। পেটারের এবং মাইকেলের পার্থক্য যদি সেম, এবং এই পেটার এবং সেমের পার্থক্য যদি 125 হয়, মাইকেল পাইছিল 50 টাকা, 1 টাকা পেলে 50/125, আর 500 টাকা পার্থক্য হলে এই, আর কিছু না, 2 5 100 200 টাকা। ক্লিয়ার? হুম, তারপরে যাও 90 নাম্বার পড়ো। Income tax is raised from 4 paisa to 5 paisa in a taka, but the revenue is increased by 10% only. Find the decreased percent in the amount taxed. ওকে, বলছে দেখো
পয়সা, 4 পয়সা, ঠিক আছে? 5 পয়সা, এটা টাকা না কিন্তু, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা টাকাকে এবং পয়সাকে অনেকে মিলায় ফেলে, ঠিক আছে? ওকে, তার মানে দেখো 4 পয়সা থেকে 5 পয়সা, মানে 4 পয়সা থেকে যখন 5 পয়সা হবে তখন কি হবে? 5 - 4 সমান কত? 1 পয়সা। মানে 4 পয়সা কর দিতে হয়, কর দিতে হয় যখন মানে 100 টাকায় 1 পয়সা কর দিতে হয় 100/4, ঠিক আছে? আর এখানে বলছে ইন এ টাকা, বুঝছো? বাট দি রেভিনিউ ইন এ টাকা, 4 পয়সা থেকে 5 পয়সা বাড়ে, ঠিক আছে? তাহলে এটা আমরা 4 পয়সা থেকে 4 পয়সা দিয়ে কর দিতে হয় 100 টাকায়, ঠিক আছে? মানে 100 পয়সাই, ঠিক আছে? ইন এ টাকা, বুঝছো? ওকে, তারপর বলছে তাহলে এখন 100 পয়সা বা 1 টাকা কর দিতে হয় 100 × 100/4, কত হয় দেখো তো? 2500 টাকা। 25। বলো এইটুকু বুঝতে কার সমস্যা আছে? তো এখানে বলছে ফাইন্ড দ্য মানে ডিক্রিজ পার্সেন্ট ইন দ্য অ্যামাউন্ট অফ, এইটা তো, এইটুকু বুঝতে কার সমস্যা আছে? তো এটা আমরা 100 পয়সা কি জন্য নিলাম আর কি? আচ্ছা, 4 পয়সা কর দিতে হয় 100 পয়সার জন্য, তাই না? মানে 4 পয়সা কর দিতে হয় কত বলো তো? 100 পয়সার জন্য। তুমি যদি 100 পয়সা 100 বিক্রি পয়সা। করো তোমাকে কি করতে হবে? তাহলে 1 পয়সা কর দিতে হবে অবশ্যই, কি আরো কম। আর 100 পয়সা কর দিতে হলে তোমাকে এখানে বাট ইন টাকা, দি রেভিনিউ ইজ, দেখো পয়সা ইন টাকা, ইন এ টাকা, পয়সা 5 পয়সা ইন এ টাকা, বাট দি রেভিনিউ ইজ ইন এ টাকা। তাহলে 100 পয়সা কর দিতে হবে কখন? 100 পয়সা বা 1 টাকা, ঠিক আছে? কর দিতে হবে কখন? যখন 100 আর বাড়বে, তাই না? 100 × 100/4, 2500 টাকায়, 2500 টাকায় তাকে কর দিতে হচ্ছে কত? 2500 না ভাই, 25 টাকা হবে না, 2500 হবে কি? আচ্ছা, 2500 পয়সায়, তাই না? 2500 পয়সা মানে 25 টাকা আর কি, তাই না? হুম হুম হুম। আচ্ছা, তারপর দেখো ফাইন্ড দি ডিক্রিজ পার্সেন্ট অফ দি অ্যামাউন্ট টেক্সট। তারপর বলছে দেখো এখন 5 পয়সা কর দিতে হবে কত বলো তো? কর দিতে হয় 110 টাকা পয়সা। কাল 10% প্রফিট হয়েছে, 5% কর দিতে হয় 110 পয়সার জন্য, একের জন্য দিতে হয় 2500 জন্য দিতে হবে আচ্ছা, মানে 5 পয়সা দিতে হয় 110 পয়সার জন্য, একের জন্য, আর 100 জন্য, মানে 1 টাকার জন্য বা 100-র জন্য। এটা কি 110 × 100/5, 2200। তার মানে তার কি কত টাকা প্রফিট হবে? 2500 থেকে 2200 3 টাকা। বাদ দাও, তাহলে 300 পয়সা বা 3 টাকা। তাহলে আমরা কি করতে পারি বলো তো? পার্সেন্টেজটা কত? পার্সেন্টেজ জানতে চাই, তাই না? আর যে পার্সেন্ট অফ দ্য টেক্সট, তাহলে 3/25। 2500 টাকা তার রিডাকশন হয়েছে 300 টাকা, 100 টাকা কত? 12%। দিস অ্যান্সার 91 নম্বর পড়ো।
The grocer purchased three qualities. The grocer purchased three qualities of lemons at different rates. The first quality was purchased at Taka 2 for Taka 1, the second at 3 for Taka 2, and the third at 4 Taka 3. He sold all the lemons at 5 for Taka 4. If the ratio of the number of lemons of the three qualities is 1:2:3, then what is the approximate gain or loss percentage incurred by the grocer? বলছে একটা গ্রোসার পারচেস থ্রি কোয়ালিটিস অফ দি লেমনস এট ডিফারেন্ট রেটস, ঠিক আছে? সে তিন ধরনের বড়, হ্যাঁ, ছোট, বড়, মাঝারি এবং ছোট ধরো, ঠিক আছে? এবং ছোট তিন ধরনের কি কিনেছে? লেবু কিনেছে, ঠিক আছে? দি ফার্স্ট কোয়ান্টিটি ওয়াজ পারচেসড 2 ফর 1 টাকা, মানে দুইটা কিনেছে কিন্তু বলতো 1 টাকায়, তাহলে 1/2, প্রত্যেকটার দাম কত? 1/2, দুইটা কিনেছে 1 টাকায়। তারপর কি 3 ফর 2 টাকা, তাহলে কি 3/2, 2/3, ঠিক আছে? এবং থার্ড 4 ফর 3 টাকা, ঠিক আছে? 4 ফর 3 টাকা, তাহলে আমরা কি করবো বলতো? 3/4। এবং বিক্রি করেছে 5 ফর 4 টাকা, এসপি সেল প্রাইস, তাহলে 5 ফর 4 টাকা, ঠিক আছে? 5 ফর 4 টাকা, তাহলে প্রত্যেকটার দাম এত হবে। আচ্ছা, এখন বলছে যে if the ratio of the number of lemon three quantities is 1:2:3, যদি তাদের রেশিওটা হয়, নাম্বারের হয় 1:2:3, then what is the approximate gain or loss percentage incurred by the grocer? দেখো, তাহলে আমরা যদি 2 3 4 5 এর লসাগু বলি কত হবে? 60, 60 করো কত আসে? 30, 40, 45, 48। এখন বলছে তাহলে এটার সংখ্যা কয়টা বলো তো? 1, তাহলে 1 দ্বারা গুণ। এটার সংখ্যা কত? 2, 2 দ্বারা গুণ। এটার সংখ্যা কত? 3, ঠিক আছে? তাহলে এটা হলো 30, এটা হলো 80, এটা হলো 135। আর দেখো এখানে 1, 2 এবং 3 এর এলসিএম কত? 6, তাহলে এটা 6 দ্বারা গুণ করতে হবে সেল প্রাইস, সেলের সঙ্গে, হ্যাঁ? তাহলে এগুলোর দাম কত বলো তো? 30 টাকা, 80 টাকা এবং 135 টাকা। দাম কত হয় বলো তো? 30, 80 আর 135, তাহলে হলো 110, 135 প্লাস 110, 145, 48 আর 6, 245। 288, 288 থেকে 145 বাদ দাও, 245 বাদ দাও, তাহলে কত হয়? 43। তাহলে আমরা কি করবো বলো তো? 200 লাভ কত হয়? 245 এর লাভ কত? 43, 100 কত লাভ? 17.56%। দিস ইজ দ্য অ্যান্সার। বলো, এটা বুঝতে কার সমস্যা আছে বলো?
এটা বুঝতে কারো সমস্যা আছে? পরেরটাই চলে যাও তাহলে। 92। A person buys a certain number of marbles at 20 per taka and an equal number at 30 per taka. He mixes them and sells them at 25 per taka. His gain or loss in the transaction is. ওকে, বলছে একটা ব্যক্তি সার্টেন নাম্বার অফ দি মার্বেলস এট 20 পার টাকা, তাহলে একটা দাম কত? 1/20। এবং আরেকটা কোয়ালিটি জিনিস কিনেছে কত? 1/30। একটা দাম 1/30 এন্ড সেল করেছে 1/25। লসাগু কত? 20-30 এর লসাগু কত? 300। 300. 300, তাহলে আমরা কত করবো এখানে বলো তো? 15, 10, 12। তারপর আমরা যদি এভাবে লিখে ফেলি 12, 10 এবং 12, ঠিক আছে? না, এইভাবে আমার করার দরকার নেই। হ্যাঁ, এটা আমরা এইভাবে মেথড আগে করেছি। তাহলে আমরা 15 পেলাম, 10 পাইলাম এবং 12 পেলাম। দুইটার দাম কত বলো তো? 25 টাকা। আর এখানে দুইটার দাম কত? দুই দ্বারা গুণ করলাম, একটা দাম 12 টাকা, দুই দাম 24 টাকা। তাহলে 25 টাকায় লস 1 টাকা, 100 টাকায় লস কত? 4%। দিস ইজ অ্যান্সার। এটা তোমরা করেছো আগে, বাদ দাও। 93 বলো। A milk vendor mixes water with milk in the ratio 1:4. He then measures 800 milliliter instead of a liter and sells the milk at a nominal profit of 20% over the cost price. What is his actual profit percentage? ওকে, বলছে a milk vendor mixes water with the milk in the ratio 1:4. He then measures 800 ml instead of the a liter, মানে 1000 ml এর জায়গায় সে কি করতেছে 800 ml করে দিচ্ছে। হ্যাঁ, and sells them at a milk at the nominal profit of 20%। সাধারণ প্রফিট সে কি করতেছে 20% প্রফিট করতেছে, ঠিক আছে? 100 টাকার জিনিস সে কি করতেছে 120 টাকায় বিক্রি করতেছে। এট এ টাইম সে 1000 ml এর জায়গায় সে 800 ml দিচ্ছে। হ্যাঁ, হোয়াট ইজ দি অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ? তার মানে দেখো এখানে কি করছে, সে প্রথমে কি করছে মিক্স করছে 1:5, 4। তাহলে x প্লাস 4x সমান কত? 5x। 5x সমান কত বলো তো? 800। বা আমরা এভাবেও করতে পারি যে অন্যভাবে সহজ করে করে ফেলি যে 800 ml এর মধ্যে অ্যাকচুয়াল দুধ আছে কত বলো তো? 5 ভাগের 4 ভাগ, ঠিক আছে? হোয়াট ইজ দি অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে? তাহলে 5 16 80 160 64 640 ml। আসলে 1 লিটারে সে মিল্ক দিচ্ছে কত? 640 ml, ঠিক আছে? তাহলে দেখো 1000 ml এর দাম যদি আমরা কত ধরি, 100 টাকা ধরি, 1 ml এর দাম কত? 100 বাই 1000, আর 640 হলে আমাদের আসবে কত? 64। আসলে সে কি করতেছে আর বিক্রি করতেছে কত বলতো? 100 যোগ 20, 120 টাকা বিক্রি করতেছে। তাহলে কি আলটিমেটলি সে 64 টাকায় লাভ করতেছে কত? 64 টাকার জিনিস বিক্রি করতেছে কত? 120 মাইনাস 64। 64 টাকার জিনিস বিক্রি করতেছে কত? 120 টাকায়। তাহলে লাভ হচ্ছে কত বলতো? 56। 64 টাকায় লাভ হলো কত? 56। 100 টাকায় কত?
87.5% आंसर। এটা নিয়ে কার কোনো কনফিউশন থাকলে বলো। হ্যাঁ, এটা একটু আমার বুঝে দেন। হ্যাঁ, কোন জায়গাটা বুঝো নাই বলো। হ্যাঁ, 1000 ml যে 100 ml এটা বুঝি নাই। মানে 1000 ml এর দাম 100 টাকা, মানে 1000 ml এর দাম সে ধরেছে আমরা 100 টাকা, একের কত, আর 64 টাকা কত, এই আচ্ছা আমি এটা আবার তোমাদের এট দি বিগিনিং করে দিচ্ছি শুরু থেকে। বলছে যে এক মিল্কম্যান, ধরো আতিক, ঠিক আছে, সে কি করে দুধ বিক্রি করে, মিল্কম্যান দুধ বিক্রি করে, তখন সে কি করে দুধে পানি মেশায়। তো আতিক যেহেতু ভালো মানুষ, সে কি করে 1 কেজি পানি দেয় 4 কেজি দুধের ভিতরে, ঠিক আছে। তো আতিক আবার কি করে, যে এটা তো নিয়ে আমার তেমন লাভ হচ্ছে না, খুবই কম লাভ হচ্ছে, সে কি করছে কাস্টমারকে এই দুধ দেওয়ার কথা 1000 ml, সে 1000 ml না দিয়ে দিচ্ছে কত 800 ml, সেখানে তার 200 ml লাভ হচ্ছে। ওকে, এখানে এমনিতেই তার 4 কেজি দুধের মধ্যে 1 কেজি পানি আছে, আবার সে কি করছে দুধ একটু কমায় দিছে, ঠিক আছে। আচ্ছা, সে আবার কি করলো 100 টাকার জিনিস সে বিক্রি করলো, 20% লাভ করছে যেহেতু, তাহলে 20 টাকা 120 টাকা বিক্রি করলো। দিস ইজ দ্য কোশ্চেন। এখন আসলে তার কত টাকা প্রফিট লাভ হয়েছে, প্রফিট হয়েছে, প্রফিট পার্সেন্টেজটা, এই জিনিসটা জানতে চেয়েছে। তাহলে দেখো আসলে 1000 ml এর জায়গায় সে দিয়েছে 800 ml, কিন্তু 800 ml তো অরিজিনাল দুধ না, এর এখানে 1:4 রেশিওতে কি রয়েছে পানি রয়েছে। তার মানে 800 ml এর ভিতরে হ্যাঁ 1 ভাগ পানি রয়েছে, 4 ভাগ দুধ রয়েছে। তাহলে টোটাল কত 1 + 4 5, তাহলে 5 ভাগের 4 ভাগ কত পানি, দুধ। তাহলে 800 ml আমাদের কত দুধ আছে 640 ml, বুঝছো। মানে আসলে সে আতি কি করতেছে 640 ml দুধ বিক্রি করতেছে 1000 ml, 1000 ml অরিজিনাল দুধের কথা বলে, ঠিক আছে। তো দেখো এখন দেখো 640 ml বিক্রি করে 100 টাকায় ধরলাম আমরা, যেহেতু 20% প্রফিট হয়েছে, আমরা 100 টাকা ধরছি কারণ পার্সেন্টেজ, ঠিক আছে 20%, তাহলে 100 টাকায় 640 টাকা দুধ বিক্রি করে 100 টাকায়, তাহলে মানে ক্রয় মূল্য ছিল, তাই না, সরি ক্রয় মূল্য কত ছিল, মানে এটা ছিল সরি 1000 ml এর দাম কত ছিল বলো তো, 100 টাকা। 100 টাকা, 1000 ml এর দাম ছিল 100 টাকা, সে আসলে কত টাকা বিক্রি করছে, 100 টাকার জিনিস কত বিক্রি করছে এত টাকা। আচ্ছা, এখন দেখো সে আসলে 600 ml 640 ml দুধ দিয়েছে, 1000 ml কথা বললো, আসলে সে 1000 ml দুধ দেয়নি, অরিজিনাল দুধ তার 640 গেছে, ঠিক আছে 1640, ঠিক আছে, তাহলে কত টাকা হয় 64 হবে 64 টাকা। আসলে দুধের দাম ছিল 64 টাকা, সে আসলে বিক্রি করছে কত বলতো 120 টাকা, আর 20% প্রফিট করছে। তাহলে দেখো 120 থেকে যদি আমরা 64 বাদ দিই তাহলে 56 না, তাহলে আসলে কি 64 টাকার জিনিস বিক্রি করছে 56 টাকা, আর 100 টাকার জিনিস শতকরা লাভ হবে কত 87.5%। সমস্যা নাই, এটা আমাদের রেকর্ড থাকবে, তোমরা এটা দেখবা, আবার দেখবা, কয়েকবার দেখবা, না বুঝলে আমরা এটা নিয়ে ডিসকাস করবো, কোনো সমস্যা নেই। 94 পড়ো।
A, B, and C working individually can complete a task in 30 days, 15 days, and 10 days, respectively. If A starts working alone and B and C helps A on every 2 and third day, respectively, how long will each task to be completed? ওকে, কি বলছে যে এ বি সি ওয়ার্কিং ইন্ডিভিজুয়ালি ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 30 ডেজ, 15 days এবং 10 days respectively. If A starts working alone and B and C helps A on every 2, 2nd and 3rd days respectively, how long it will take to be completed? এটা উত্তর হলো 11, তাই না? আমরা এটা তোমাদের আগে করাইছিলাম। হ্যাঁ, দেখো এই অঙ্ক যদি তোমার ডিরেক্ট আসে, এগুলো কিন্তু ডিরেক্ট অনেক রিপিট করে, তার মানে তোমার যদি উত্তর মুখস্থ থাকে তুমি ডেফিনেটলি করতে যাবে না, বুঝছো? করতে যাবে ডিরেক্ট দাগা দিবে এরকম ভাবে, ঠিক আছে? তো দিস ইজ দা মানে টেকনিক, তোমার সময় অনেক সেভ হবে। হ্যাঁ, তোমার অত ব্রিলিয়ান্ট হওয়ার দরকার নেই, তুমি যদি বারবার করো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট চাকরি পাই কম, আর যারা কম ব্রিলিয়ান্ট তারা বেশি চাকরি পায়, ঠিক আছে? দেখো মানে এটা আবার তোমরা যে ডাক্তার আছো তার মাইন্ড করো, তাদের মধ্যে যেমন অনেক ব্রিলিয়ান্ট যারা ডাক্তার আছে তারা কিন্তু দেখবা যে বিসিএস ক্যাডার হচ্ছে না, তারা হয়তো ওই ইউনাইটেডে চাকরি করতেছে, ঠিক আছে? তাদের ব্যাপারটা আলাদা। তারপরে তারা হয়তো তোমার ওই স্কোয়ারে চাকরি করতেছে। তো বিসিএস ক্যাডারের চেয়ে ইউনাইটেডে চাকরি করা, স্কোয়ারে চাকরি করা, অ্যাপোলোতে চাকরি করা অনেক প্রেস্টিজিয়াস, ঠিক আছে? বা বারডেমে চাকরি করা, কারণ ওগুলো একটা ব্র্যান্ড, অনেক বড় ব্র্যান্ড, ঠিক আছে? হ্যাঁ, তার মানে বিসিএস ক্যাডার কারা হয় জানো, বা চাকরি যারা করে এরা এভারেজ স্টুডেন্ট, এভারেজ, বুঝছো? ভালো স্টুডেন্টরা কখনো এগুলো চাকরি করে না, কারণ এগুলো তো আননেসেসারি পড়াশোনা, ঠিক আছে? দেখো এ বি সি ওয়ার্কিং তোমরা যারা আছে বারবার করবা, তার মানে আমি এটা বলতে চাচ্ছিলাম যে তোমরা যারা বারবার পড়বা, হ্যাঁ, দেখবা যে পরীক্ষা হলে যায় এগুলো তুমি অঙ্ক না করেও উত্তর অনেকগুলো দিয়ে ফেলবা, ঠিক আছে? সময় তোমার অনেক সেভ হবে। এ বি সি ওয়ার্কিং ক্যান কমপ্লিট এ টাস্ক ইন 30 ডেজ। এ করেছে কত? 30 ডেজ। বি করেছে 15 ডেজ। সি করেছে 10 ডেজ। তাহলে এটার এলসিএম কত? 30। তাহলে এর স্পিড কত? 30/30, 1 ইউনিট পার ডে করতে পারে। বি এর ক্ষেত্রে বলো তো 30/2, 15 মানে 2 ইউনিট, ঠিক আছে? সি এর ক্ষেত্রে কত? তাহলে কি এটা হলো 2 ইউনিট, এ হলো 1 ইউনিট, আর বি হলো 3 ইউনিট, মানে 30 কে 10 দ্বারা ভাগ করলো, ঠিক আছে? এইটা আমরা যদি করার পরে আমরা কি করব দেখো, তাহলে একটা কাজ দেখো আমাদের টোটাল কত ইউনিট কাজ বলো তো? 30 ইউনিট, ঠিক আছে? তো এ একটা কাজ, এ স্টার্ট ওয়ার্কিং অ্যালন, এ প্রতিদিনই কাজ করবে, ঠিক আছে? এ কি করবে বলো তো? প্রতিদিনই কাজ করবে। এ কি করবে? প্রতিদিনই কাজ করবে। এ যদি প্রতিদিনই কাজ করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আরো কয়েকটা দিয়ে আমরা জানি না তো আসলে কয়টা লাগবে, তাই না? আচ্ছা, এ আছে এখানে এভরিডে কাজ করবে, এ আমরা মার্কিং করে ফেলবো। হ্যাঁ, ঠিক আছে, এ এভরিডে কাজ করবে। বলছে বি এবং সি, ঠিক আছে? বি এবং সি হেল্পস এ অন এভরি সেকেন্ড ডেজ এন্ড থার্ড ডেজ। তাহলে সেকেন্ড ডে কত বলো তো? তাহলে এটা বি কাজ করবে এখানে, ঠিক আছে? এই এটা সেকেন্ড ডে। হ্যাঁ, আমরা একটু নাম্বারিং করে ফেলি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। হ্যাঁ, আমরা অ্যাপ্রক্সিমেট 13 পর্যন্ত দিলাম আর কি। তাহলে সেকেন্ড ডেজ, তাহলে এটা কি? সেকেন্ড ডেজ, একদিন পর পর কিন্তু সেকেন্ড ডেজ হয়ে যায়। সেকেন্ড ডেজ, সেকেন্ড ডেজ, ঠিক আছে? সেকেন্ড ডেজ। আর সি কাজ করবে থার্ড ডেজ। থার্ড ডেজ, থার্ড ডেজ, থার্ড ডেজ, থার্ড ডেজ, ঠিক আছে? এখন দেখো তাহলে এ প্রথম দিন একাই কাজ করলো, তাহলে এ প্রথম দিন কাজ করবো কত? 1 ইউনিট,
30 ইউনিট বানাইলেই হবে, আমাদের এলসিএম কত 30 ইউনিট। ঠিক আছে, এ প্রথম দিন কাজ করলো কত 1 ইউনিট, দ্বিতীয় দিন কাজ করবে কি এ এবং বি, তাহলে এ করবে 1 ইউনিট, বি করবে 2 ইউনিট, তাহলে তারা কাজ করবে 3 ইউনিট। তৃতীয় দিন কাজ করবে কি এ এবং সি, ঠিক আছে, তৃতীয় দিন এ এবং সি, তাহলে এ করবে 1 ইউনিট, সি করবে 3 ইউনিট। আমরা এটা সুন্দর করে লিখি, হ্যাঁ, এ সমান 1 ইউনিট, বি সমান কত 2 ইউনিট, সি সমান 3 ইউনিট। ওকে, তাহলে এখন দেখো চতুর্থ দিনে কি এ এবং তৃতীয় দিনে এ এবং সি কাজ করবে, তাহলে এ করবে 3 ইউনিট, এ করবে 4 ইউনিট, তার মানে কি তারা মিলে 4 ইউনিট কাজ করবে। ঠিক আছে 1 3। আচ্ছা, চতুর্থ দিনে এ প্লাস বি করবে কয় ইউনিট 3 ইউনিট। পঞ্চম দিনে এ একাই কাজ করবে 1 ইউনিট। ষষ্ঠ দিনে এ এবং বি কাজ করবে 3 ইউনিট। সপ্তম দিনে এ একাই কাজ করবে 1 ইউনিট। অষ্টম দিনে এ বি কাজ করবে 3 ইউনিট। নবম দিনে এ এবং সি কাজ করবে 4 ইউনিট। দশমতম দিনে এ এবং বি কাজ করবে 3 ইউনিট। 11তম দিনে এ একাই কাজ করবে 1 ইউনিট। দেখো তাহলে 1 ইউনিট আর 3, মানে এখানে 1 1, এখানে সরি 1 আর 3 কত 4, 4 4 8, 8 3 11, 11 12, 12 3 15, 15 1 16, 19, 23, 26, ঠিক আছে 26। তোমাদের এইটা একটা হিসাব করে দেখো, হ্যাঁ কত হয়। ভাইয়া ওই যে এ যেখানে লিখছেন 1, তারপরে হচ্ছে এ বি সি হতো না? কোথায় 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 এই যে কয় নম্বরে? এটা হচ্ছে 1 2 3 4 ও আচ্ছা, এই যে এখানে 6 6 নম্বরে নম্বর, ইয়েস, এখানে আমাদের একটা ভুল হয়েছে, হ্যাঁ এ বি এখানে সি হতো। এখানে দেখো, এখানে তো অলরেডি আমরা সি লিখে রাখছি, তাহলে এখানে এ বি সি কাজ করছে, তাই না? হ্যাঁ, তাহলে 6 নম্বরে কিন্তু সি তাহলে দেখো এ বি সি যদি কাজ করে তাহলে এ, তাহলে টোটাল মেগে 1 ইউনিট 6 ইউনিট, ঠিক আছে ক্লিয়ার। তাহলে এ বি সি যেহেতু একটা কাজ একসঙ্গে করেছে, তিন মানে ষষ্ঠতম দিনে এ বি সি একসঙ্গে কাজ করেছে, তাহলে 6 মানে 6 ইউনিট হয়েছে, তাই না? দেখো তো এটা হিসাব করলে কত হয়। এবার 30 হবে। এটা হিসাব করে দেখবো 30 ইউনিট। তার মানে আমাদের 11তম দিনে 30 ইউনিট হয়ে গেছে। যদি আরো বাড়তো তখন আমরা এটা বাড়াইতাম, ঠিক আছে। এই তার মানে এখানে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে লিখে দিচ্ছি, যে কাজটা করবো এখানে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা সবারই জানতে হয়, হ্যাঁ সেটা আমি লিখে দিচ্ছি। এখানে এই যে এই ঘরটা বানানো সবচেয়ে কঠিন, ঠিক আছে। তো এখানে আমরা 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 কতগুলো ঘর দেবো আমরা জানি না, ঠিক আছে। আলটিমেটলি আমাদের এটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া করে নিতে হবে যে 10টা 12টা 15টা, হ্যাঁ সেই অনুযায়ী তোমরা হিসাব করে নিবা আর কি। এটা করতে করতে তোমাদের আইডিয়া অটোমেটিক হয়ে যাবে, তোমার কয়টা না দরকার। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, তাহলে দেখো এত প্রতিদিন কাজ আমরা এই জন্য লিখে রাখলাম এ বি এ এ এ এ এ, আগে এভাবে নাম্বারে করবা এ এ এ এ এ এ এ এ। অবশ্যই টাইম কনজিউমিং ম্যাথ এটা, হ্যাঁ আগে করতে যাবে না পরীক্ষার হলে। তাহলে বি করবে সেকেন্ড ডেজ, বি 2 4 6 8 10 12। আর তৃতীয়তম দিনে, হ্যাঁ 3 6 3 6 9 12, ঠিক আছে। এই তাহলে কি এখানে আমরা জানি এ করছে 1 ইউনিট, বি করছে কয় ইউনিট দেখো তো 3 ইউনিট, 4 ইউনিট হলো। আর এ আর সি মিলে কাজ করছে 4 ইউনিট, আমাদের কত হলো 8 ইউনিট হয়ে গেল। চতুর্থ তুমি দিনে এ প্লাস বি করছে 3 ইউনিট, পঞ্চমতম দিনে কাজ করছে 1 ইউনিট, ষষ্ঠতম দিনে করছে 6 ইউনিট, সপ্তমতম দিনে 1 ইউনিট,
অষ্টমতম দিনে 3 ইউনিট, নবমতম দিনে 4 ইউনিট, দশমতম দিনে 3 ইউনিট, 11তম দিনে 1 ইউনিট। ঠিক আছে, তাহলে দেখো 4, 8, 11, 12, 18, 19, 22, 26 আর 4 কত হয় 30। দিস ইজ দ্য অ্যান্সার। পরেরটাই চলো চলো। এই 95 দ্রুত করো, আমরা আজকে 100 মতো খুব দ্রুত শেষ করে দেবো। হ্যাঁ, Area of four walls equal to length plus breadth height. The length, breadth and height of a room are in ratio 3:2:1. If breadth and height are halved while the length is doubled, then the total area of the four walls of the room will. ওকে, বলছে এরিয়া অফ ফোর ওয়ালস টু, আচ্ছা 2 ইন্টু লেন্থ এন্ড ব্রেড। ঠিক আছে, এরিয়া সূত্রটা দিয়ে দিয়েছে আমাদের সুবিধার জন্য। হ্যাঁ, হাইট সূত্রটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, height, the length and breadth and height, length, breadth and height, length, breadth এবং height are in the ratio 3:2:1, 3:2:1. if the breadth and height are halved, breadth এবং breadth কে যদি আমরা কি করে ফেলি, অর্ধেক করে ফেলি, দুই দ্বারা ভাগ করি, তাহলে 1 হয়ে যাবে। হ্যাঁ, আর 1 কে 2 দ্বারা ভাগ করলে হাফ হবে। ঠিক আছে, দেন if and the length is double, লেন্থ কে আমরা কি করে যদি ডাবল করে ফেলি তাহলে কত হবে 6, 2 দ্বারা গুণ। ক্লিয়ার? ওকে, দেন the total area of the four walls of the room is what বা will be। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, তাহলে 12, 2, 1 এইটা যদি হয়, হ্যাঁ আমরা যদি এখানে এটা ফ্র্যাকশনলেস করি তাও কিন্তু সমস্যা নেই। ঠিক আছে, আমরা ফ্র্যাকশনলেস করে দিই। ঠিক আছে, 2 দ্বারা গুণ করে দিই সবগুলাকে। 12, ভাইয়া সূত্র বসে দিলেই তো হবে 2 into দৈর্ঘ্য প্লাস হ্যাঁ এই সূত্রটা বসাই দাও এখন, আর কিছু না, মানে এমনি আমি করলাম আর কি। লেন্থ কত 12, তাহলে হলো 12, 14, 28 হবে আর কি। 12 লেন্থ, তারপর কি ব্রেথ কত না 6 না, লেন্থ 6 আর ব্রেড হচ্ছে 1, পরের যেটা করলাম আমরা 6 1 আর হাফ। ও আচ্ছা, তাহলে ওটা অনুপাত আকারে চলে আসবে, ওটার মধ্যে ঝামেলা হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের কত হয় 2 ইন্টু লেন্থ কত 6 6 প্লাস 6 আর ব্রেড হচ্ছে 1 আর আর হাইট হাইট হচ্ছে হাফ 1/2, তাহলে 2 ইন্টু 7, 2 কেটে দিতে হবে, 7 থেকে। 1/2, হ্যাঁ 7, দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা ভাই, নিচে 12, 2, 1 এটা দিয়ে যদি আমি করি তাহলে হবে না? দেখো তো দেখি কি হয়। 2 ইন্টু হবে 14 হচ্ছে আর হলো 1 হচ্ছে 28 হয়ে যাচ্ছে তো। কারণ এখানে দেখো, এখানে বলছে কি এটা কিন্তু একটা রেশিওর ম্যাথ না। ঠিক আছে, আমরা এখানে মাঝে মাঝে ফ্র্যাকশনলেস করি অন্য কারণে। ঠিক আছে, কিন্তু এটা তো তোমার অ্যাকচুয়াল জিনিস, এটা আমাদের অ্যাকচুয়ালটাই বেরিয়েছে। ঠিক আছে, 6:1/2। কিন্তু ঠিক আছে, দেওয়াই আছে, হ্যাঁ চেঞ্জ এটা তো, করার তো দরকার নেই। হ্যাঁ এখানে এটা করা যাবে না, চেঞ্জ করা যাবে না। কেন? এটা হবে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা তো তোমার হবে, একটা রেশিওটা বেরোলো, আপেক্ষিকটা বেরোলো। ঠিক আছে, সেটা করা যাবে না। আচ্ছা, তাহলে তুমি এখন 2 দ্বারা রাই করছো না, তখন এখানে 14 আসে না 7 আসে নাকি 14 আসে? তাহলে 4 দ্বারা পরে ভাগ করতে হবে যেহেতু 4 ওয়ালস। হ্যাঁ, ইয়েস ইউ আর রাইট। তা বলো 97, 96 কোথায়? 96 নাই, 97 করো। Out of 85 children playing badminton or table tennis or both, the total number of girls in the group is 70% of the total number of boys in the group. The number of boys playing only badminton is 50% of the number of boys, and the total number of boys playing badminton is 60% of the total number of boys. The number of children
Playing only table tennis is 40% of the total number of children, and a total of 12 children play badminton and table tennis. Both the number of girls playing on badminton is. গুড, খুব ভালো পড়েছো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই এটা দেখো কোথায়, এটা আতিকে করবার দিছিলাম, যে করছিল আতিক। ঠিক আছে, এটা করছিল এটা আতিক, এটা সলিউশনটা হলো এইটা। হ্যাঁ, দিস ইজ না দ্য ভাইয়া, সলিউশন। করার সাহস পাও নাই? না ভাইয়া। আচ্ছা, এটা আসলে করার সাহস পাওয়ার দরকার নেই, দেখার সঙ্গে সঙ্গে কি দিয়ে দিবা। প্রবলেম হলে দেখলেই বাদ দিয়ে দিতে হবে। হ্যাঁ, পরীক্ষার সঙ্গে সঙ্গে দেখার সঙ্গে সঙ্গে বাদ দিয়ে দিবা। আচ্ছা, আমি তো সলিউশনটা দিয়ে দিছি, তোমরা যদি ইন্টারেস্ট থাকো করবা এটা। হ্যাঁ, এটা বলো 98 প্রো। A work has to be done in 56 days. There is 104 men working 8 hours a day now. After 30 days, 2 by 5 work has been done. How much man needed to finish the work in given time? হচ্ছে একটা কাজ টু বি ডান ইন এ 56 ডেজ, যে 56 দিন একটা কাজকে তাদেরকে বলা হবে যে শেষ করবা। দ্যার ইজ 140 ম্যান, 104 ম্যান ওয়ার্কিং 8 আওয়ার্স এ ডে, একটা দিনে তারা 8 ঘন্টা করে কাজ করে। নাও আফটার 30 ডেজ, 5/2 ওয়ার্ক হ্যাজ বিন ডান, মানে 5 পার্টের 2 পার্ট শেষ হয়েছে, হ্যাজ বিন ডান। নাও মাস, হাউ মাস মানি নিড টু ফিনিশ দি ওয়ার্ক ইন গিভেন টাইম, ওয়ান টাইমে কাজ করার জন্য আমাদের হাউ মেনি টাইম রিকোয়ার মোর। ওকে, তাহলে দেখো আমরা M1 D1 T1 বাই W1, এটা আমাদের সেই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমার যদি M1 D1 T1 W1 বা এগুলা রিয়েল লাইফে যদি রিটার্ন আসে, তাহলে তুমি এগুলা করবা, লিখবা না। ঠিক আছে, তুমি জাস্ট এই জিনিসগুলা হ্যাঁ ওই নেমে করে দিবা, স্যারকে একটু প্যারা দিবা। তো স্যারকে যদি তুমি এগুলা লিখে দাও, স্যার মাঝে মাঝে এগুলা কোথা থেকে আসছে, ঠিক আছে, তো তুমি কি করবা, তা করবা না, তুমি ওই নেমে লিখে দেবা। ঠিক আছে, এখানে মানুষের সঙ্গে এরকম এরকম ভাবে করে লিখে দিবা। হ্যাঁ, লিখে দিলেই তোমার সমস্যা নেই, অবশ্যই স্যার তখন প্যারা নিবে, প্যারা নিয়ে দেখে উত্তর দেখে আচ্ছা করে দিয়ে দিবে। ঠিক আছে, আবার যারা আছে স্মার্ট টিচার আছে তারা কিন্তু সমস্যা নেই, এগুলো জানে। ঠিক আছে, তো আমরা কখনো রিস্ক নিব না, কারণ আমাদের খাতাগুলো স্মার্ট টিচারের খাতা পড়বে নাকি আনস্মার্ট টিচারের খাতা পড়বে, বা কোনো গার্তেরা টিচারের কাছে পড়বে আমরা জানি না কিন্তু। ঠিক আছে, তো সেই দিক দিয়ে আমরা কখনো রিস্ক নিব না। তাহলে এমন সমান কত এট দি বিগিনিং ছিল 104, তারা D1 কতদিন কাজ করেছে, 30 ডেজ। ঠিক আছে, এন্ড কাজ করেছে এভরিডে 8 ডেজ, কাজ হয়েছে কত, 5/2 আর এমটা কত বলো তো, বের করবো। ডিটা কত বলো তো, 56 এর 30 বাদ দিয়ে দিলে 26, 26। 20 টিটো কাজ করবে কত এভরিডে, 8 সেম given time বলছে, তার মানে হলো এইটা। তো সেম ধরে নিতে হবে ভাইয়া, দুইটা ডে, হয় হয় মেন হয় অথবা হলো ডে। হয় ডেটা হলো সেম ধরতে হবে, সরি মানে আপনার হলো টাইমটা সেম ধরতে হবে, নাহলে হলো ম্যানটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে কি 5/2 শেষ হয়েছে এখানে, আর বাকি আছে 3 ভাগ, তাহলে কত হয় দেখো তো। তাহলে 8 কেটে দাও, 8 কেটে দাও, তারপর তুমি 26, এটা হলো 15, তাহলে এটাকে 3 কে এখানে নিয়ে এসো, 26 কে নিচে দাও, M2 পেয়ে যাবো আমরা। হ্যাঁ,
এটা গুণ করো, 104 ইন্টু 15 বা 26, 60 জন, তাই না? আমরা কি ঠিক লিখেছি? ক্যালকুলেশন ঠিক আছে? দেখো তো। ক্যালকুলেশন আসলে আমাদের স্মার্ট ওয়েতে করতে হবে, তা নাহলে ভুল হয়ে যাবে বলা থেকে। এমন সমান ভাইয়া কত বলো তো? 104 D1 কত? 30 দিন। আর কাজ করেছে কত? 8 ঘন্টা করে। 8 আর 2 পার্ট। আর M2 সমান আমরা বের করব D2 সমান কত? 26, T2 সমান 8, W2 মানে সমান কত? 3। তাহলে আমরা 8 আগে থেকে বাদ দিয়ে দিই, কারণ এখানে মিলে গেছে, ঠিক আছে? ওকে, তারপর আমরা এখানে কি করতে পারি? 3 নিয়ে আসলাম আর এখানে 26, তাহলে কিন্তু 85। এটা করে দেখো। একশো আশি হবে। এটা সমান কি? 180। 15, চার 25, 100, 4 26, আচ্ছা। এই 4 15 কত? 60, 3 4 180, ইয়েস। M সমান 180। তার আগে আমাদের কতজন ছিল? 104। তার আমাদের লাগবে কতজন? 76। We need another 76 মেম্বার, অথবা 180 জন লাগবে বাকি কাজ করতে। 99 নাম্বার, দ্রুত করো, করো। Alom starts working on a job and works on it for 12 days and completes 40% of the work. Then Babu joins Alom and together they complete the rest of the work in 12 days. How long in days will it take Babu to complete the job if he works alone? Alom starts working in a job and working on it for 12 days and complete 40% of the work. ঠিক আছে, 40% ওয়ার্ক শেষ করা মানেই বোঝায় যে 2 ভাগের 5 ভাগের 2 ভাগ। হ্যাঁ, ওকে। Then the Babu jobs alone together they complete the rest of the work in 12 days. ঠিক আছে, 60% ওয়ার্ক কাজ করে সে কত? 12 দিনে। ক্লিয়ার? আলম স্টার্টে ওয়ার্কিং 12 ডেজে করে কত? 5 ভাগের 2 ভাগ and complete 40% of the work. আচ্ছা, দেন বাবু জবস জয়েন্স অ্যালন টুগেদার, তার দুইজন মিলে বাবু কি করলো? জয়েন করলো। ঠিক আছে, কমপ্লিট দি রেস্ট অফ দি ওয়ার্ক ইন 12 ডেজ। ঠিক আছে, তাহলে তার মানে কি 5 ভাগের 3 ভাগ কাজ করেছে বাবু প্লাস কত? কে বলো? আলম। 5 ভাগের 3 ভাগ কাজ করেছে বাবু এবং আলম, এবং এটা সময় লেগেছে কতদিন তো বলো তো? 12 দিন। How long will it take to Babu to complete the jobs in? ঠিক আছে, বাবু একাই কাজটা কত দিনে করতে পারবে? তাহলে আমরা একটা দেখো, 2/5 পার্ট 40% বা 2/5 পার্ট কাজ করে 12 দিনে। 1 পার্ট করে 5/2 30 দিনে। ক্লিয়ার? কাজ বাকি থাকবে কত বলতো? মানে তাহলে মানে কি আলম কাজটা করে বলতো কত দিনে? সম্পূর্ণ কাজ করতে পারে 30 দিনে। তাহলে আলম একদিনে কাজ করে 1/30 পার্ট, 30 ভাগের 1 ভাগ। তাহলে দেখো এখন বলছে এই যে বাবু, ধরো বাবু কাজটা করবে কত দিনে বলতো? তো বাবু কাজটা করে ধরো আমরা x দিনে,
তাহলে একদিনে করবো কত দিনে? 1/x পার্ট। তাহলে আমরা লিখতে পারি যে 1/x প্লাস 1/30 সমান ভাইয়া ওটা হচ্ছে ওই যে 3/5 পার্ট যেটা ছিল, তাহলে 5/3 ইন্টু 12, এখানে হচ্ছে 20 আসবে। 20 আশিটা। না, এটা তো 1/30। তারপরে যেটা হচ্ছে আমরা বাকি পার্টটা থাকলো যে 3/5, মানে কত থাকবে? আচ্ছা 5/3 সরি, হ্যাঁ ইন্টু ইউর রাইট 12। ইউর রাইট, আমাদের এটা বের করতে হবে। হ্যাঁ, আমরা স্টেপ মতো আগাইছিলাম, কিন্তু এখানে একটু কাজ কি। তাহলে এখন দেখো, তাহলে কি আমাদের 2/5 যদি লেফট হয়ে শেষ হয়ে যায়, তাহলে 3/5 থাকে। তাহলে 3/5 তারা দুজন মিলে করে কত? 12 দিনে। 12 দিনে। তাহলে সম্পূর্ণ পাঠ করবে কি? 1 পাঠ করবে 12 ইন্টু 5/3, 4, 20 দিনে। ঠিক আছে? তাহলে 1/x প্লাস 1/30 সমান 1/20। তাহলে 1/x সমান কত হয়? 1/20 মাইনাস 1/30, 60, 3 মাইনাস 2, 1/6, 1/x সমান 1/60, x সমান কত? 60। দিস ইজ অ্যান্সার। বাবু তাহলে একাই কাজটা করবে 60 দিনে। ঠিক আছে? কার কোনো সমস্যা আছে এটা নিয়ে তোমাদের? লাস্ট ম্যাথ আমাদের, আমরা এরপর আর কোনো ম্যাথ করবো না। ঠিক আছে? আগের অঙ্কটা দেখি। এটা তো মুখে মুখে করা যায়। হ্যাঁ হ্যাঁ, মুখে মুখে বলো তো দেখি কিভাবে। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, আলম 12 দিনে কাজ করে 40%, তাই না? হ্যাঁ, তাহলে আরো পরে 12 দিনে কত করবে? আরো 40%। ইয়েস, গ্রেট গ্রেট। হ্যাঁ, তাহলে তাহলে 12 দিনে 80% হলো 80%। 80% সে করছে। তাহলে বাবু কত পার্সেন্ট করছে? বাবু করছে 20%। 20% করছে 12 দিনে। তাহলে 100% করবে 60 দিনে। 12 বছর 60 শেষ। গ্রেট গ্রেট। দিস ইজ দা মানে হোয়াট ওয়াজ ইমপ্রেসিভ, মানে মোর দ্যান ইমপ্রেসিভ। আমরা যেটা করেছি দ্যাট ওয়াজ কনভেনশনাল নর্মাল থিঙ্কিং। ঠিক আছে? আর এটা হলো কি? ইমপ্রেসিভ থিঙ্কিং। তাহলে দেখো খুবই সুন্দর, যেহেতু প্রথম 12 দিনে যদি 40 দিনে 40% করে 12 দিনে, ঠিক আছে, তার বাকি 40% করবে আরো 12 দিনে। তাহলে কি থাকে? 80% করছে আলম, তার মানে কি 24 দিনে। তাহলে আচ্ছা যাই হোক, আমাদের থাকে কত? 20% বাকি থাকে। তাহলে কি আলম বাবু কি করছে? 20% করছে 12 দিনে। 1% করছে কত? 12/20। আর 100% কত করবে? 5, 5 12 60। গ্রেট। যোগফল আছিল তুমি। হ্যাঁ, দেয়ার ইজ হোয়াই যোগফল ইজ ডিফারেন্ট টু আদার্স। ঠিক আছে? লাস্ট ম্যাথ আমাদের, বলো 100 নাম্বার পড়ো, দ্রুত পড়ো। Arif bought 70 pens of three colors, black, green, and red. The cost taka 5, 10, and taka 25 is respectively. The total amount that Arif paid was taka 2 and 5. If Arif bought twice as many green pens as red pens, how many black pens did buy? ওকে, হচ্ছে আরিফ বট 100 পেন্স, 17 পেন্স অফ 3 কালার্স। ঠিক আছে? সে টোটাল 17টা কলম কিনেছে। সেগুলার কি কালার হয়েছে? রেড রয়েছে। রেড হয়েছে কয়টা? কিছু রেড রয়েছে, আচ্ছা, কিছু গ্রিন রয়েছে, ব্ল্যাক, কিছু ব্ল্যাক, কিছু গ্রিন, কিছু রেড। ওকে, উই ডোন্ট নো দি অ্যাকচুয়াল নাম্বার। হ্যাঁ, জানি আমরা শুধু যে এখানে 17টা পেনের ভিতরে ব্ল্যাক, গ্রিন এবং রেড রয়েছে। দি কস্ট অফ দি টাকা 5 টাকা, 10 টাকা এন্ড রেসপেক্টিভলি। তাহলে তোমার এদের জন্য আলাদাভাবে খরচ হয়েছে 5 টাকা। একটার দাম 5 টাকা, এটার দাম কত? একটার দাম 10 টাকা, আর এটার দাম 25 টাকা। গুড। তারপর বলছে দি টোটাল অ্যামাউন্ট অফ দি আরি পেইড ওয়াজ 205 টাকা। ঠিক আছে? তার খরচ হয়েছে কত বলো তো? তাহলে 5b প্লাস 10g প্লাস 25, আর তার খরচ হয়েছে কত? 205 টাকা।
if Arif bought twice as many green pens as red pens, যদি সে যতগুলা রেড পেন কিনেছে, ঠিক আছে? হ্যাঁ, the total amount of the Arif, আচ্ছা, if Arif bought twice as many green pens as red pens, ঠিক আছে? যে twice as many green pen as red pen, আমাদের রেড পেন যদি x হয় তাহলে গ্রিন পেন কয়টা থাকবে বলো তো? 2x. Arif bought twice as many green pens as red pens. রেড এর চেয়ে কি গ্রিন পেনের সংখ্যা তো কি ডাবল। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে রেড গ্রিন ব্লু আমরা লিখে ফেলছি, রেড গ্রিন এবং ব্লু কত 205। রেডের সংখ্যা কত বলো তো? xt, গ্রিনের সংখ্যা 2xt। আমাদের বলছে কি হাউ মেনি ব্ল্যাক পেন্স ডিড হি বাই, তাহলে আমরা ব্ল্যাক এটা রেখে দিলাম। তাহলে 3x, আমরা যদি এখানে যাই 3x প্লাস b সমান 205। তাহলে ব্ল্যাক সমান আমরা কি দিয়ে লিখতে পারি 205 মাইনাস 3x। ব্ল্যাক সমান কি লিখতে পারি বলতো 205 মাইনাস 3x। এইটুকু আমাদের বুঝতে কারো সমস্যা আছে? ভাইয়া এখানে 205 হতো না 17 হতো? bought 70 pens of 3 colors বলছে, হুম, তাহলে রেড প্লাস গ্রিন প্লাস ব্লু ইকুয়াল 70 হতো না? ও আচ্ছা আচ্ছা, সরি, আমরা তাহলে এটা কিনে লিখছি, ঠিক আছে। এটা তো টাকা, তাই না? আমরা এখানে ই লিখবো জাস্ট 17। হ্যাঁ, ইউ আর রাইট, 17। হ্যাঁ, তাহলে মানে 17 মাইনাস কত হবে? 17 মাইনাস কত হবে বলো? 3x। হ্যাঁ, 70 minus 3x। দিস ইজ দ্য ব্ল্যাক। ওকে, তারপর তোমরা কি করবা যে এখন কার কত দাম, এটা আমাদের দাম বের করতে হবে। তো এখানে আমাদের এই ব্ল্যাকের দাম কত? 5 টাকা। ব্ল্যাকের দাম 5 টাকা, তাহলে কি 17 মাইনাস 3x ইন্টু 5। গ্রিনের দাম কত? 2x, তাহলে হচ্ছে 10 into 2x। গ্রিনের দাম 2x, 2x ইন্টু 10 বা 10 ইন্টু 2x একই কথা। তারপর আমাদের কি রেডের দাম কত? রেডের দাম কত? রেড হচ্ছে x, তাহলে 25x। 25x সমান কত হয় বলো তো? 205। 205। তাহলে কত হয় দেখো তো? 517 85 মাইনাস 15x 20x 25x সমান 205। x সমান কত আসে? 4। x সমান 4। ওকে, তাহলে দেখো তাহলে ব্ল্যাক হবে হচ্ছে 5। আমরা এখানে কি 17 বলছিলাম? minus 3x। ব্ল্যাক হলো 5, আমরা অ্যান্সার তো ব্ল্যাক, যেহেতু অ্যান্সার আর তো দরকার নাই। এখন যদি আমাদের গ্রিন বলতো তাহলে আমরা 2 ইন্টু 5 দিয়ে দিতাম 10, আর রেড বললে রেড হচ্ছে 4 ভাইয়া, আর হচ্ছে ব্ল্যাক হবে হচ্ছে 5। মানে রেড হলো 17 কি? minus 3x। আচ্ছা সরি, রেড হলো x, তাই না? x হলো 4 আর ব্ল্যাক হলো 17 minus 3x ইকুয়াল হচ্ছে 5 হবে। গ্রিন হলো তোমার 2x, 2 ইন্টু 4 10 মানে 8। তাহলে এই 8। 8 আর 4 মানে 12, 17 থেকে 12 বাদ দাও, তাহলে 5 ইজ দ্য অ্যান্সার। ওকে, আমরা আর এক্সটেন্ড করব না, কালকে থেকে আমরা এগুলাও করব না। এগুলো কি এন্ড অফ 3 লেভস অফ 5 লেভস, এগুলো তো আসলে খুবই সহজ ম্যাথ।
সমস্যা নাই। বাই মিক্সিং এ কোয়ান্টিটিস অফ দি পালসেস অফ 2:3 and এগুলো পারবা তোমরা, সমস্যা নাই। এগুলো সব করানো হয়েছে এই স্টাইলে। এসআই শিফট অফ ফল্টি ইঞ্জিনস এট 47 আওয়ার্স ওভার এ পিরিয়ড অফ টাইমস। আচ্ছা, এগুলো প্রয়োজন আমরা কাল করে দিব, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর আমরা জিওমেট্রিতে চলে যাব, ঠিক আছে? জিওমেট্রি কয়েকদিন তোমাদের প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? জিওমেট্রি অনেকদিন থেকে নাই, এখানে আমাদের জিওমেট্রির পার্টটা খুবই কম ছিল। আর্টস ফ্যাকাল্টি বা অন্যান্য অনেকেই দেখা যাচ্ছে জিওমেট্রিটা অনেক সময় দেয়, আর রিটেনে জিওমেট্রি অনেক সময় কাজে লাগে বেশি। তো আমাদের দিস ইজ দা 100 ইজ ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ ফর এভরিওয়ান। তোমরা যারা চাকরি পরীক্ষা দিচ্ছ, এটা বিসিএস ব্যাংক এবং এনি কাইন্ড অফ দ্য জবস, হ্যাঁ, যদি তোমার ম্যাথমেটিক্সে কোনো কঠিন কোশ্চেন করে এর বাইরে কোশ্চেন করার সম্ভাবনা খুবই রেয়ার কেস। যদি করে সেগুলো তোমার পারাও দরকার নাই, তোমার চাকরি হবে, ঠিক আছে? এর চেয়ে কঠিন কোশ্চেন 99% ক্ষেত্রে কোনো প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এর চেয়ে সহজ কোশ্চেনই আসবে। এখান থেকে যদি কমন পড়ে তাহলে মানে এখান থেকে যদি তোমার মানে কমন পড়ে সেদিন পারবা। মানে কোনো ম্যাথ যদি কঠিন করে তাহলে এখান থেকে কমন পড়বে, ক্লিয়ার? মানে ম্যাথ যদি কঠিন করে তাহলে তোমার এখান থেকে কমন পড়বে, আর কমন পড়লে তো তোমার পারার কথা, ঠিক আছে? আর এখান থেকে যদি কমন না পড়ে তার মানে ম্যাথগুলো সহজ হয়েছে, কম্পারেটিভলি সহজ হয়েছে কোশ্চেন। তো সহজ কোশ্চেন তো তোমরা এমনিতেই পারার কথা, যে তোমরা কঠিন করো। দ্যাটস ওয়াই তোমাদের ম্যাথের জন্য দিস ইজ দা ম্যাথ বাইবেল, ঠিক আছে? এটা আমরা শুধু শুধু এমনি এমনি লিখে নিই, ঠিক আছে? এর চেয়ে টাফ ম্যাথ পরীক্ষায় আসবে না, খুবই কম।